মুহা বেগম যাওয়ার পর পিয়াসা উঠে তৈরি হয়ে নিল। তাকে এখন হাসপাতালে যেতে হবে আশারকে দেখতে। বাবা তাকে বলেছে একবার গিয়ে দেখে আসতে, তা না হলে খারাপ দেখাবে। রজনী আন্টি সিরাজ আঙ্কেলও কষ্ট পাবেন জানলে যে কেউই তাদের ছেলেকে দেখতে যায়নি। একটা আকাশি আর সাদা রঙের স্কার্ট টপস পরে পিয়াসা তৈরি হয়ে নিল। মাঝে মাঝে কিছু কাজ ইচ্ছের বিরুদ্ধে গিয়েও করা লাগে। মানুষ হয়ে জন্ম নেওয়া সহজ, কিন্তু মানুষ হয়ে জীবন কাটানো কঠিন। এটা আজ আবারও টের পেল পিয়াসা। তা না হলে তো পিয়াসাকে আজকে আশারকে দেখতে যাওয়ার কথা না। আষাঢ়ের কথা ভাবলেই পিয়াসার কেমন অস্বস্তি হয়। রজনীর মন কেমন করছে আজকে সকাল থেকে। ছেলে মেয়েদের জন্য ভীষণ চিন্তা হচ্ছে, তার উপর পিয়াসাও আছে। মেয়েটাকে একা রেখে এসেছে ওদের মধ্যে। এই বয়সে এইসব আলগা পীড়িত রজনীর ভালো লাগছে না। সবকিছুতেই অতীতের স্মৃতি মনে পড়ে যাচ্ছে তার। বুকের যন্ত্রণার ভারটা তাতে আরও ভারী হয়ে উঠছে যেন। বিকেলে বিচে বসে সিরাজুল ইসলাম গুনগুন করে গান গাইছেন। রজনীকে নিয়ে বসেছেন বালুর মধ্যে। আকাশে একদল মেঘ চঞ্চল হরিণীর মতো ছোটাছুটি করছে। সমুদ্রের ঢেউ এসে থেমে থেমে দুজনের পা ভিজিয়ে দিচ্ছে। সিরাজুল ইসলাম গান থামালেন না। রজনী অধৈর্য হয়ে উঠেছে। মন বসছে না তার কিছুতেই। সদ্য উড়তে শেখা পাখিকে সারা জীবন খাঁচায় বন্দি রেখে শেষ বয়সে যদি মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হয়, সে কি তখন আগের মতো উঠতে পারে, নাকি আগের আনন্দ পায়? ততদিনে সে খাঁচায় অভ্যস্ত হয়ে যায়, খাঁচাকেই নিজের সুখের ঠিকানা বানিয়ে নেয়। রজনীরও আজ তেমন হাল। এই যে সমুদ্রের নোনা জল এসে পা ছুঁয়ে যাচ্ছে, রজনীর কেমন অস্বস্তি লাগছে। একদল যুবক যুবতীর মধ্যে তারা যেন বেমানান। রজনীর মনে হচ্ছে যেন এই সময়টা যদি সে বাড়িতে থেকে ছেলে মেয়েদের জন্য রান্না করত, মুহা বেগমের সেবা করত, তাতেই শান্তি পেত। আসলে জীবনে শান্তি কোথায়? কেউ কি জীবনের আসল শান্তি পায়? শখের বয়সে শখ পূরণ করতে কয়জন পারে? সিরাজুল ইসলাম তখনও গান গাইছেন। আমি তোমার জন্য সয়ে যাব শত নিন্দারই দংশন। আমরা বাড়ি যাব কবে? রজনীর এই প্রশ্নে সিরাজুল ইসলাম কিছুটা কষ্ট পান। আসার পর থেকে রজনীকে এক মুহূর্তের জন্য আনন্দিত মনে হয়নি। কিসের এত অভিমান তার এখনো? কেন এখনো এত জেদ ধরে আছে? আমরা বেশ কিছুদিনের জন্য বের হয়েছি রজনী, খুব শীঘ্রই ফেরার সম্ভাবনা নেই? আমার এক মুহূর্তও মন টিকছে না। আমার ছেলে মেয়েদের রেখে আমি এখানে স্বস্তি পাচ্ছি না। আমি কি তোমার কেউ না রজনী? প্রশ্নটা করে সিরাজুল ইসলামের মনে হলো একটা ভুল প্রশ্ন করে ফেলেছেন তিনি। এটা কোনো প্রশ্ন হতে পারে না। ছেলে মেয়েদের সাথে তিনি নিজের হাস্যকর তুলনা করে ফেললেন। রজনী শান্ত সুরে বলল, আপনি আমার কেউ না হলে আমি এত বছর ধরে নিজেকে এভাবে পোড়াতাম না সচিব সাহেব। আপনি সচিব হতে পারেন, আমি রজনীগন্ধাও কোনো কালে কম ছিলাম না কোনো দিক থেকে। আপনার জন্যই তো দুই পায়ে শিকলের বেড়ি পড়লাম। তবুও যদি জিজ্ঞেস করেন আপনি আমার কেউ কি না, তাহলে আমি বলবো না, আপনি আমার কেউ না, কখনো কেউ ছিলেন না। সিরাজুল ইসলামের দুই চোখ জ্বলতে শুরু করে। বুকের ভেতর প্রথম প্রেমের মতো অনুভূতি জন্মায় হুট করে। অবহেলায় শুকিয়ে যাওয়া এই রজনীগন্ধাকে কি তিনি আবার আগের মতো সজীব করতে পারবেন? রজনীর হাত ধরে বললেন, আমি জানি আমাদের এখন আর আগের সেই দিন নেই, তবু আমি তোমার সাথে এই পৃথিবী ঘুরে দেখতে চাই। তুমি কি আমাকে সেই সুযোগটা দেবে রজনী? রজনী হাসে। আজকাল সিরাজুল ইসলামের এইসব কথা তার ভীষণ হাস্যকর লাগে। বাড়িতে দুই ছেলে মেয়ে, বৃদ্ধা শাশুড়িকে রেখে এখন সে পৃথিবী ঘুরে বেড়াবে? পুরুষ মানুষ এত অদ্ভুত কেন? নারী যখন আকাশে উড়ে বেড়াতে চায় তখন সে তাকে খাঁচায় বন্দি করে, যখন সে খাঁচায় অভ্যস্ত হয়ে যায় তখন তাকে মুক্ত আকাশে ছেড়ে দেয়। রজনী সিরাজুল ইসলামের হাত ধরে বলল, আমি জানি আপনি অনুশোচনায় এরকম করছেন। আমি মন থেকে বলছি, আপনার উপর আমার কোনো ক্ষোভ নেই। আমি আমার ভাগ্যকে বরণ করে নিয়েছি। প্লিজ আমাকে বাড়ি নিয়ে চলুন। আমি আমার সংসারে নিজের সুখ খুঁজে নিয়েছি, প্রতিদিনের কাজের মধ্যেই নিয়েছি। বরং আমার এই খোলা আকাশ, এই বিশাল সমুদ্রের মাঝে নিজেকে অসহায় অযাচিত মনে হয়। আমি আপনার জমিদার বাড়ির রান্নাঘরে শান্তি খুঁজে পাই। আমার ছেলে মেয়ে, সংসার, বৃদ্ধা মা সবাইকে ভীষণ মিস করছি। আপনার মায়ের প্রতি আমার রাগ অভিমান জমে আছে হয়তো, কিন্তু বিশ্বাস করুন আজ মনে হচ্ছে ওনার হয়তো ভীষণ অসুবিধা হচ্ছে আমাকে ছাড়া। উনি আমার উপর এক প্রকার নির্ভরশীল। সিরাজুল ইসলাম সমুদ্রের দিকে তাকিয়ে রইলেন, কোনো কথা বললেন না। বেশ কিছুক্ষণ পর বললেন, ঠিক আছে, আমরা এক সপ্তাহ এখানে থাকব, তারপর চলে যাব। রজনী অস্থির হয়ে বলল, আপনি বুঝতে পারছেন না কেন? বাড়িতে নার্গিস নেই, আম্মাকে দেখাশোনা করার জন্য কেউ নেই। আপনার বোন তো ওভাবে আম্মাকে দেখাশোনা করবে না, সেটা আপনি বেশি ভালো জানেন। বাড়িতে নির্জন, নীরব, রিঙ্কি, পিঙ্কি, আশার, পিয়াসা আছে। ওদের সবার একজন অভিভাবক নেই। যদি নার্গিস থাকতো তাহলে আমি এতটা চিন্তা করতাম না, কিন্তু এখন নার্গিস না থাকায় আমার চিন্তা বেড়ে যাচ্ছে। এই জন্য আমার বেশি অস্থির লাগছে। সিরাজুল ইসলাম বললেন, এত অস্থির হও না তুমি। দেখো,
নার্গিস জানে যে তুমি বাড়িতে নেই। এখন ও নিজের গরজেই ফিরে আসবে, কিন্তু ওর আগে যদি তুমি বাড়িতে চলে যাও তাহলে ওর নিশ্চিন্তে থাকবে যে ওর ছেলে মেয়েদের আর কোনো অযত্ন হবে না। ও তখন রাগ আরও বেশি ধরে রাখবে। আর মিরাজও এখন ভাববে বাড়িতে কেউ নেই, ছেলে মেয়েদের জন্য হলেও নার্গিসকে ফিরিয়ে আনতে হবে। তুমি ফিরে গেলে মিরাজও পিছুটান দেখাবে নার্গিসকে ফিরিয়ে আনার ব্যাপারে। সিরাজুল ইসলামের যুক্তি রজনীর কাছে যৌক্তিক মনে হলো। পিয়াসা ভয়ে ভয়ে হাসপাতালের ভেতরে ঢুকল। বাবা তাকে আগেই জানিয়ে দিয়েছিল আশার কত নম্বর বেড কেবিনে রয়েছে। পিয়াসা কেবিনে ঢুকতেই টের পেল সিগারেটের গন্ধে তার নিঃশ্বাস আটকে আসছে। কেবিনের ভেতর 5-6টা ছেলে এলোপাথারি বসে আছে। পিয়াসাকে দেখে সবাই লাফিয়ে ওঠে। পিয়াসাকে দেখে আশার ভীষণ অবাক হয়। ছেলেগুলো সবাই ছোটাছুটি করে বের হয়ে যায়। বের হতে হতে পিয়াসা স্পষ্ট শুনতে পায় কেউ একজন কাউকে ভাবি বলে সম্বোধন করছে। ব্যাপারটা তেমন একটা পাত্তা দিল না পিয়াসা। আশার পিয়াসাকে আশা করেনি এখানে, কিন্তু পিয়াসা এসেছে। কেন এসেছে পিয়াসা জানে না। আষাঢ়ের জীবনে পিয়াসার গুরুত্ব কতখানি সে কখনো জানতেও দেবে না পিয়াসাকে। যার কাছে অনুভূতির মূল্য তুচ্ছ, তার কাছে আশার কখনোই নিজের অনুভূতি প্রকাশ করবে না। পিয়াসাকে দেখে আশার হাসল না, বরং কিছুটা বিরক্ত নিয়েই বলল, কেন এসেছো এখানে? পিয়াসা থতমত খায়। সে যে নিজ থেকে এসেছে তা তো না, তবুও এখানে আসার সময় ভেবেছে আশার তাকে দেখে হয়তো কিছুটা খুশি হবে, কিন্তু আশার এরকম বিরক্ত হবে তা কখনোই ভাবেনি। আশার রুক্ষ স্বরে বলে উঠল, আমি ঠিক আছি, যাও বাসায় যাও, এখানে আমাকে দেখার কিছু নেই, আমাকে দেখার জন্য মানুষের অভাব নেই। এমন রিয়্যাক্ট করছেন কেন আপনি? আমি বাবা মায়ের কথাতেই এসেছি এখানে। আপনি ভাববেন না যে আপনার জন্য কোনো রকম সহানুভূতি অথবা আন্তরিকতা আছে। শুধুমাত্র ফর্মালিটি মেনটেন করতেই আমাকে আসতে হয়েছে। আমার বাবা মা এখানে থাকলে ওনারাও নিশ্চয়ই আপনাকে দেখতে আসতো। ওনারা যেহেতু নেই তাই আমাকে আসতে হয়েছে। তাদের পক্ষ থেকেই ধরে নিতে পারেন। আপনি আমার যতই অপছন্দের হন, আমার বাবা মায়ের কথার দাম আমার কাছে আমার জীবনের চাইতেও বেশি। পিয়াসার ভীষণ রাগ হচ্ছে। ভেতরে ভেতরে সে ভীষণ যন্ত্রণা অনুভব করছে। আশার কখনো তার সাথে এরকম রুড বিহেভ করেনি। সে আশারকে অপছন্দ করে, কিন্তু তাই বলে এরকম রুক্ষস্বরের কথাও সে সহ্য করতে পারছে না। তারপর পিয়াসার মনে এমনিতেই কষ্ট জমেছিল, সব যেন উদ্গীরণ করে দিল আষাঢ়ের কথার প্রতি উত্তরে। আশার আর কথা বাড়ানো না, অন্যদিকে তাকিয়েই বলল, আঙ্কেল আন্টিকে বলে দিও আমি ভালো আছি। আঙ্কেলের পাঠানো নার্স আমার ভীষণ খেয়াল রাখছে। ওনাকে ধন্যবাদ জানিয়ে দিও। আমার এই অ্যাক্সিডেন্টের কথা যাতে কিছুতেই বাবা মা না জানে। যাও তুমি এবার। পিয়াসা আষাঢ়ের দিকে তাকিয়ে রইল। আশ্চর্য তো, এই লোক তার সাথে এমন নাটক করছে কেন? অন্যদিকে তাকিয়ে কথা বলছে, যেন পিয়াসার দিকে তাকানো মহাপাপ। হুট করেই পিয়াসার মনে হলো আশার বুঝি তাকে ইগনোর করতে চাইছে। মনে মনে হাসে পিয়াসা, তারপর আল্লাহ হাফেজ বলে চলে যায়। পিয়াসা চলে যেতেই আষাঢ়ের মনে হলো পুরো পৃথিবী যেন নীল রঙের বিষাদে মোড়ানো। অদ্ভুত সেই বিষাদে আষাঢ়ের প্রতিটি শিরায় শিরায় তীক্ষ্ণ সূচ ফোটায়। অথচ এই মেয়েটা জানে না তাকে পাবার জন্য আষাঢ় তার পুরো পৃথিবী বাজি ধরতে পারে। অথচ পাশানি চলে গেল। পেছনে পড়ে থাকা ক্ষত বিক্ষত প্রেমিকের হৃদয়কে অবহেলা আর ঘৃণায় দুমড়ে মুচড়ে দিয়ে চলে গেল সে। পিয়াসা বের হয়ে যেতেই বন্ধুরা সবাই ভেতরে আসে। আষাঢ়ের চারপাশে বসে সবাই। রাব্বি বলল, দোস্ত, ভাবি তো একেবারে সেই। বলার আগেই আষাঢ় জনিকে বলল, একটা লাথি মার তোর পেছনে। যতটা উচ্চারণ করেছিস ওর ব্যাপারে ওখানেই সীমাবদ্ধ থাক, আর একটা শব্দও বলবি না। আমার কৈতরকে নিয়ে তোদের একটা মন্তব্য আমি শুনতে চাই না। ভাবির নজরে না, বোনের নজরে দেখবি ওদের, মায়ের পেটের বোন। শাকিল বলে উঠল, শালা, নিজের বেলায় 16 আনা? না, নিজের বেলায় 1 আনাও না আমার। কিন্তু যদি হয় আমার কৈতরের ব্যাপার, তাহলে 16 আনা কেন, শুধু পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সবটাই আমার। জনি আষাঢ়ের দিকে তাকিয়ে বলল, তুই শালা একটা জিনিস, প্রায় 5-6 বছর ধরে একজনকে পছন্দ করে এখনও অপেক্ষা করে আছিস। আর কত অপেক্ষা করবি? বুড়ো হয়ে যাচ্ছিস তো। আষাঢ়ের দৃষ্টিতে বিষাদ নামে, বুকে বাজে বিষাদের সুর। ঘোলাটে দৃষ্টিতে বাইরে তাকিয়ে বলল, সবার ভালোবাসা পূর্ণতা পেতে হবে এমন তো কোনো কথা নেই। আমি ভালোবাসি ওকে, ওর আমাকে ভালোবাসতে হবে কেন? আমি ওকে যতটা ভালোবাসি ঠিক ততটাই ও আমাকে ঘৃণা করে। ওকে নিয়ে দেখা আমার স্বপ্নগুলো আমি আজন্মের মতো আমার অন্তরে দাফন করে দিলাম। বন্ধুরা সবাই চুপ হয়ে গেল। সেই প্রথম যেদিন পিয়াসাকে দেখেছিল আশার, সেই দিন থেকেই বন্ধুমহলের সবাই জানে আশার একজনকে ভালোবাসে, তার নাম কৈতর। পিয়াসা এই বাড়িতে আসার পর আশার একদিন দূর থেকে বন্ধুদের দেখিয়ে বলেছিল, রাস্তাঘাটে কখনো পিয়াসাকে দেখলে যাতে পিয়াসার খেয়াল রাখে সবাই। বন্ধুদের মধ্যে সবাই মিঙ্গেল, একমাত্র এই বান্দাই এখনও সিঙ্গেল। অথচ মেয়েরা সবাই তার উপর ক্রাশ খায়।
এদিকে মিনি নিজের রুমে শুয়ে আছে। প্ল্যান মোতাবেক গায়ের উপর একটা কাঁথা দিয়ে রেখেছে মিনি। তার বুক কাঁপছে দুরু দুরু। এরপর কি হবে মিনি জানে না। সে শুধু জানে সে নির্জনকে ভালোবাসে। ভালোবাসে বলেই সে নির্জনের জন্য আগুনে ঝাঁপ দিয়ে পড়তেও রাজি। ঘড়িতে রাত 11টা। মিনি নির্জনকে কল দিল। নির্জন রুমে বসে ভীষণ বিরক্ত হচ্ছে। নিজেকে তার আজকাল কেমন বন্দি মনে হয়। এত বড় হয়েও সে এখনো মায়ের আঁচলের নিচে বন্দি যেন। মায়ের ছত্রছায়ায় থাকতে থাকতে আজকাল আর কিছুই করতে ইচ্ছে করে না তার। আশার যেমন সোশ্যাল ওয়ার্ক করে, রাজনীতি করে, বন্ধুদের সাথে আড্ডা দেয়, বাড়ির যাবতীয় কাজ করে, সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ, অথচ একই বয়সী হয়েও নির্জনের জীবন তার রুমের মধ্যেই বন্দি। সারাদিন শুয়ে বসে থেকে খেয়ে শুধু ভুঁড়িটাই হচ্ছে। অথচ ডায়েট করতেও পারে না সে। জিমে যেতেও ইচ্ছে করে না। জবের জন্যও ট্রাই করে না। একই বাড়িতে দুই ছেলে, দুইজন দুই মেরুর। নির্জনের ভাবনার মাঝেই মিনির কল আসে। নির্জন কিছুটা বিরক্ত হয়ে থার্মোমিটার নিয়ে মিনির রুমের দিকে পা বাড়ায়। বাহিরে পূর্ণিমার চাঁদের আলোয় যেন সবকিছু চকচক করছে। মিনির বুকের ভেতর ড্রিম ড্রিম করছে ভয়ে, উত্তেজনায়। সারা শরীর কেমন অবশ হয়ে আসছে মনে হয়। নাটকটা সে ভালো করে করতে পারবে তো? আজকে যদি না পারে তাহলে আজীবনের জন্য তাকে নির্জনকে ভুলে যেতে হবে। মিনির দুই চোখ টলমল করে। সে নির্জনকে ভীষণ ভালোবাসে। তার ভাগ্য খারাপ, তাই নির্জন ভাই তাকে বোঝে না। ভালোবাসলে মানুষ বিবেকবোধ হারিয়ে ফেলে। শখের মানুষটাকে নিজের করার জন্য যে কোনো কাজ করতে পারে। মিনির মনে হচ্ছে আজকে যদি সে নির্জনকে নিজের করতে না পারে, সে বোধহয় মরেই যাবে। ছোট মামি যে কখনোই তাকে নির্জনের হতে দেবে না তা মিনি জানে। আর তাছাড়া নির্জন ভাই যদি তাকে ভালোবাসত, তাও একটা সম্ভাবনা ছিল। একতরফা ভালোবাসা এই পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রণা। হট ওয়াটার ব্যাগটা মিনি তার কপালে চেপে ধরে আছে। নির্জন মিনির রুমের সামনে এসে মিনিকে ডাকল। মিনি মুহূর্তেই গলার স্বর চেঞ্জ করে কাতর সুরে বলল, ভেতরে আসেন নির্জন ভাই। দ্রুত মিনির ব্যাগটা চাদরের নিচে ঢুকিয়ে গলা অবধি চাদর টেনে দিল। ব্যাগটা বগলে চেপে ধরল। এবার নির্জন রুমে ঢুকে দেখে মিনি কেমন নেতিয়ে পড়ে আছে। নির্জন মিনির কপালে হাত রেখে চমকে ওঠে। সত্যিই তো ভীষণ জ্বর। নির্জন চিন্তিত হয়ে বলল, ফুপুকে ডেকে আনি আমি। মিনি বলল, না নির্জন ভাই, মাকে ডাকতে হবে না। মা আমাকে ভীষণ মারবে। আমি আজকে অনেক সময় নিয়ে গোসল করেছি। তাছাড়া মার মেজাজও ভালো নেই। নির্জন অবশ্য কোনো খবর রাখে না। এই যে মা চলে গেছে, নির্জনের তাতেও তেমন কোনো শোকতাপ অনুভব হচ্ছে না। নির্জন মিনিকে থার্মোমিটার দিল। মিনি বগলে রেখে কিছুটা সময় পর বের করল। নির্জন চমকায়। মিনির জ্বর 103। মিনি মনে মনে ভাবে মায়ের বুদ্ধির তারিফ করতে হয়। মা বলে দিয়েছে বেশি সময় যাতে গরম পানির ব্যাগ না রাখে শরীরে, নয়তো তাপমাত্রা বেশি দেখালে নির্জন বিশ্বাস করবে না। মিনি হুট করে কাঁপতে লাগলো। দাঁতে দাঁত লেগে যাচ্ছে এমন ভাব করে বলল, ভীষণ শীত লাগছে নির্জন ভাইয়া, আমাকে একটা চাদর দিয়ে চেপে ধরেন, আমার ভীষণ জ্বর। নির্জন ভেবে পাচ্ছে না হুট করে মিনির এত জ্বর কেন হলো। এই মেয়েটাকে নির্জন তেমন একটা পছন্দ করে না। শুধু একে না, এদের 3 বোনের কাউকেই নির্জনের পছন্দ না। যাতে একটু একটু মন লাগে সেও আষাঢ়ের পছন্দের মানুষ। আষাঢ়ের কথা ভাবতেই নির্জনের কেমন অস্বস্তি হয়। আষাঢ় হাসপাতালে ভর্তি। নির্জন একবারের জন্যও দেখতে যায়নি। আজকাল নির্জনের কারোর সাথে কথা বলতে, দেখা করতে ভালো লাগে না। মিনি আবারও কাতর স্বরে বলল, নির্জন ভাই, আমাকে একটু জড়িয়ে ধরেন প্লিজ। নির্জন শক্ত করে জড়িয়ে ধরল একটা চাদর দিয়ে। নীরা ফোন কান থেকে নামিয়ে বলল, মা দ্রুত যাও, এবার সব প্ল্যান মতো হচ্ছে। শিরিন দ্রুত মিরাজুল ইসলামের রুমের দিকে ছুটল। এই রাজ্য, এই রাজত্ব সব তার পৈতৃক। অন্য বাড়ির মেয়েরা এসব ভোগ করবে কেন? এই সাম্রাজ্যের লোভে নিজের স্বামীর বাড়িতে যাননি শিরিন। যদি একবার মেয়েদের বিয়ে দিতে পারেন তাহলে তো আসন আরও পাকাপোক্ত হবে। মিরাজুল ইসলাম নিজের স্টাডি রুমে একটা কেস স্টাডি করছেন। শিরিন ছুটে গিয়ে বলল, সর্বনাশ হয়ে গেছে, আমার সাথে আয়। মিরাজুল ইসলাম কিছু বলার আগেই শিরিন চিলের মতো ছো মেরে ভাইকে বগল দেওয়া করে নিয়ে ছুটল। মিনি রুমের দরজার বাইরে দাঁড়িয়ে শুনল মিনি কেমন কাতর সুরে বলছে, আমি মরে যাচ্ছি নির্জন ভাই, আপনি আমাকে শক্ত করে জড়িয়ে ধরুন, আরও শক্ত। নির্জন শান্ত সুরে বলল, তুই ভয় পাস না, একটু রিল্যাক্স হ, ঠিক হয়ে যাবে। মিরাজুল ইসলামের চোয়াল শক্ত হয়ে উঠল। শিরিন দরজা ধাক্কা দিতেই দরজা খুলে গেল। নির্জন মিনি দুজনেই চমকে ওঠে। মিনি আলগোছে গায়ের চাদর নামিয়ে দিল কিছুটা। একটা ট্যাঙ্ক টপস পরনে মিনির। মিরাজুল ইসলাম রুম থেকে বের হয়ে গেলেন। শিরিন বিলাপ করে কাঁদতে লাগলো। মুহূর্তেই পুরো বাসার সবাই সজাগ হয়ে গেল। নির্জন বুঝতে পারছে না কি হচ্ছে। সে তো এখানে মিনির কথাতেই এসেছিল। বাবা ফুপু কেন এমন ভুল বুঝছে তাকে? মিনি অবুঝের মতো বলল, কি হয়েছে এদের?
এরা এমন চেঁচামেচি করছে কেন নির্জন ভাই? মিনি নির্জনের দিকে তাকালো। মিনি কেমন অবুঝের মতো তাকিয়ে আছে। মনের সন্দেহ দূর হয়ে গেল নির্জনের। মিনি হয়তো সত্যি বলছে, ব্যাপারটা পুরোটা মিসআন্ডারস্ট্যান্ডিং। বাবা ফুপুকে বোঝাতে হবে। শিরিন ছুটে গিয়ে মহুয়া বেগমকে জড়িয়ে ধরে। এই প্ল্যানে সে মহুয়া বেগমকে রাখেনি। শিরিন জানে আগে থেকে প্ল্যান জানালে মহুয়া বেগম একেবারে রিয়াল অভিনয় করতে পারবেন না। যতটা পুরো ঘটনা সত্যি জানলে পারবেন। রিয়াল এক্সপ্রেশন না আসলে খেলা জমবে না। মহুয়া বেগম সবাই শুয়েছেন। এমন সময় হাউকাউ শুনে উঠে বসেন। তার স্বরে ঝুনিকে ডাকেন। ঝুনি লাফিয়ে উঠে দরজা খুলে বের হয়। নিচে নেমে দেখে আসে ড্রয়িং রুমে বসে শিরিন মাথা ফাটিয়ে ফেলছে ফ্লোরের সাথে। ঝুনি ছুটে গিয়ে মহুয়া বেগমকে আপডেট দিল। মহুয়া বেগম ছুটে এলেন মেয়ের কান্না শুনে। নির্জন মিরাজুল ইসলামের সামনে দাঁড়িয়ে বলল, বাবা আমার কথা শোনো, তোমরা ভুল ভাবছ। মিনির সাথে আমার। নির্জন কথা শেষ করতে পারে না, তার আগেই তার গালে মিরাজুল ইসলাম থাপ্পড় বসায়। এত খারাপ কবে হয়েছে তার ছেলে? এত শাসনে থাকার পরেও নির্জন কিভাবে এসব করল? নির্জন আর কথা বলল না। মহুয়া বেগম সব শুনে মাথায় হাত দিয়ে বসে পড়ল। মিরাজুল ইসলাম মায়ের পায়ের কাছে বসে বলল, আমি এখন কি করব মা? তুমি আমারে বুদ্ধি দাও। দ্রুত কাজী ডাক ছক্কা, 5 গান হওয়ার আগেই সমাধান দিতে হবে। নিজেগো মান ইজ্জতের ব্যাপার। শিরিন আর্তনাদ করে বলল, আমি কখনো আমার মেয়েরে এখানে বিয়ে দিতে চাই না। আত্মীয়র মধ্যে আবার কিসের আত্মীয়? মহুয়া বেগম রাগান্বিত হয়ে বললেন, তোর কি মাথা খারাপ হয়েছে? কি বলছিস তুই? ঘটনা তুই জেনে শুনে কিভাবে বলছিস এই কথা? মিরাজুল ইসলাম কান্নারত বোনের হাত ধরলেন। আপা কান্না করিস না, আমার ছেলেটা মোটেও খারাপ ছেলে না। জানি না আজকে এমন কেন করলো ও, কিন্তু বিশ্বাস কর তোর মিনি ভালো থাকবে। তোর সামনেই তো থাকবে সব সময়। এর চেয়ে ভালো আর কি হতে পারে বল? শিরিন বলল, ঠিক আছে বিয়ে হতে পারে, তবে শর্ত আছে একটা। 30 লাখ টাকা দেনমোহর হবে। আমি জানি নির্জনের মা কখনোই এটা সহজে মানতে চাইবে না, তাই আমার মেয়ের নিরাপত্তার জন্য দেনমোহর বেশি দিতে হবে। মিরাজুল ইসলাম একবার মায়ের দিকে তাকায়। মহুয়া বেগম এই মুহূর্তে একটা কথা ভাবছেন, এরকম কোনো কিছু করে যদি পিয়াসা আর আষাঢ়ের বিয়েটা দেওয়া যায়। মিরাজুল ইসলাম রাজি হলো তাতেই। কাজে আসতে আসতে রাতের 1:30 বাজল। 7 ভরি গহনা এবং নগদ 10 লক্ষ টাকা উসুল দিয়ে সেই রাতেই মিনি আর নির্জনের বিয়ে হয়ে গেল। পুরো ব্যাপারটাই নির্জন নীরব দর্শক হয়েছিল। বলার মতো কিছু থাকলেও সে আর বলল না। সে মেনেই নিয়েছে তার জীবনে তার কোনো মতামত নেই। সবসময় মায়ের সিদ্ধান্ত ছিল সব কিছুতে। নির্জনের মনে হচ্ছে যা হবার হোক, সে এমনিতেও তো যেন হাতের পুতুল সবার। তার নিজস্ব মতামত বলে কিছু থাকতে নেই। সোফায় হেলানা দিয়ে বসে নির্জন। সামনের সোফায় বসে থাকা 3 ভাই বোনের দিকে তাকালো। তাকাতেই লজ্জায় তার মাথা নিচু হয়ে গেল। জীবনের শেষ দিন পর্যন্ত তার ভাই বোনেরা জানবে তার বড় ভাই কোনো এক মাঝরাতে মিনির রুমে গিয়ে মিনির সাথে। নির্জনের বুক কেমন ভারী হয়ে এলো। মা কেন তাকে এমন চাবি দেওয়া পুতুলের মতো গড়ে তুলেছেন? কেন তার ভেতর মেরুদণ্ড নেই? চাইলেই সে না করতে পারত বিয়েতে। তবুও কেন মায়ের উপর একটা অভিমান করে নিল? আজীবন তো তাকে এই অভিযোগ নিয়েই বাঁচতে হবে। রাত 3টার দিকে মহুয়া বেগম মিনিকে নিয়ে এলো নির্জনের রুমে। নির্জন নিজের ল্যাপটপ নিয়ে বসে আছে। মহুয়া বেগমের গলার স্বর শুনে নির্জন দরজা খুলে দিল। মহুয়া বেগম এবং মিনি দাঁড়িয়ে আছে। মিনির পরনে লাল জামদানি শাড়ি। নির্জন দাদিকে জিজ্ঞেস করল, কি ব্যাপার দাদি, এখন আবার কি হলো? মহুয়া বেগম বিরক্ত হয়ে বললেন, কেন, যেই কাজ বাকি ছিল তখন? অসমাপ্ত কাজ সমাপ্ত করো এখন। লজ্জায় নির্জনের মাথা নিচু হয়ে এলো। নির্জনের পিছু পিছু মিনিও রুমে ঢুকল। মিনির এখন আর ভয় লাগছে না, বরং ভীষণ আনন্দ লাগছে। যাকে সে নিজের করে চেয়েছে, একেবারে আজীবনের জন্য নিজের করে পেয়েছে। মা এবং বোনদের কাছে মিনি চিরকৃতজ্ঞ থাকবে। ভালোবাসার মানুষকে হারিয়ে বাঁচার চাইতে মিনির মনে হচ্ছে থাক একটু কলঙ্ক, তাতে অসুবিধা কি? যাকে সে চেয়েছে তাকে পেয়েছে। নির্জন মিনির দিকে তাকায়। এই মেয়েটা তার বউ। কেমন অদ্ভুত লাগছে নির্জনের। কই, মন থেকে তো একটু টান অনুভব করছে না সে। মিনি দরজা বন্ধ করে শুয়ে পড়ল। অনেক রাত হয়েছে। নির্জন দেখল মিনি ঘুমিয়ে পড়েছে, নিজেও শুয়ে পড়ল। আজকে আষাঢ়ের হাসপাতাল থেকে ছুটি। যদিও সম্পূর্ণ সুস্থ না, তবুও হাসপাতালে বন্দি থাকার চাইতে ভালো আছে। হাসপাতাল থেকে বের হয়ে নির্জন একটা উবার নিল। সোজা ছুটল শেওড়াপাড়া। নিজের বাপ চাচাকে আষাঢ় চেনে। চেনে বলেই জানে ছোটমাকে বাড়ি ফিরিয়ে নেওয়ার মানুষ চাচা না। নার্গিস ফ্লোরে বসেছিল একটা মাদুরে। হুট করেই আষাঢ়কে দেখে নার্গিস যেমন আনন্দিত হলো, তেমন কষ্টও পেল। আষাঢ় এসেছে তার কাছে, অথচ নিজের ছেলেটা তো এলো না একবারও। না একবার কল করেছে। মাকে ছাড়া তাহলে ভালোই আছে। আষাঢ় নার্গিসকে জড়িয়ে ধরে বলল, একটা অজুহাত শুনবো না আমি।
সোজা আমার সাথে চলো ছোট মা। মা নেই, তুমিও নেই, পুরো বাড়ি কেমন খাখা করছে। মা না থাকা বাড়িতে প্রাণ থাকে না মা, তোমরাই তো বাড়ির প্রাণ। নার্গিস আজ বহুদিন পর আন্তরিক গলায় বলল, তোর এই হাল কেন? আশার হেসে বলল, জানোই তো আমি দুষ্টু ছেলে, তোমার মারামারি হয়েছে, প্রতিপক্ষের মার খেয়ে হাসপাতালে পড়েছিলাম। তুমি যেদিন চলে এলে আমিও সেই দিন হাসপাতালে চলে গেলাম। আজকে আমি বাড়ি ফিরবো, তুমিও আমার সাথে ফিরবে। নার্গিস অসহায় চোখে তাকিয়ে বলল, আমার ওই বাড়িতে কিছু নেই, কার কাছে যাব বল? তোর চাচাতো ভাই বোন কেউ। নার্গিসের কথা শেষ করার আগেই আশার বলল, ওই বাড়িতে কেউ না থাক, আমি আছি। আমি জন্ম থেকে আমার দুই মাকে একসাথে দেখে আসছি। আমার জন্য যাবে তুমি, চলো। নার্গিস যেন তৈরিই ছিল, কথা না বাড়িয়ে সোজা বের হয়ে এলো আষাঢ়ের সাথে। নিজের স্বামী শ্বশুরবাড়ি যেমনই হোক তা নিজেরই হয়। এই কয়েকদিন নার্গিসের কেমন দমবন্ধ লাগছে তা নার্গিস কাউকে বোঝাতে পারবে না। নিজেকে ভীষণ অবাঞ্ছিত মনে হচ্ছিল, যেন স্রোতে ভেসে বেড়ানো কচুরিপানা। অথচ শ্বশুরবাড়ি যেমনই হোক সেখানে তার একটা দাম আছে। লজ্জায় নিজে থেকে যেতেও পারছিল না। আর একটাবার কেউ আসার জন্য নার্গিস চাতকের মতো অপেক্ষায় ছিল। নার্গিসকে নিয়ে আসার বাসায় ফিরতেই নীরব, রিঙ্কি, পিঙ্কি সবাই এসে মাকে ঘিরে ধরে। মুহূর্তেই যেন নার্গিসের মনে হয় তার যেন হার্টবিট বন্ধ হয়ে গেছে। মিনি আর নির্জনের বিয়ে হয়ে গেছে। আশার নিজেও হতভম্ব হয়ে গেল শুনে। এদিক ওদিক তাকিয়ে দেখল পিয়াসা ঝুনি খালার সাথে বসে তরকারি কাটছে। পিয়াসা উবু হয়ে বসেছে, গলার কাছে জামার ফাঁক দিয়ে ফর্সা বুকটা কিছুটা দেখা যাচ্ছে। আশার ক্ষুব্ধ হয়, কিছু বলতে পারে না পিয়াসাকে। তাই বিরক্ত হয়ে ঝুনি খালাকে বলল, খালা, এইসব কাজ কিচেনে করবা? এরকম ড্রয়িং রুমে এসব কাজ করার মানে কি? তোমাদের কোনো কমন সেন্স নেই? ভেতরে যাও। পিয়াসা মাথা তুলে তাকায়, আশারের দিকে তাকাতে তাকাতে রান্নাঘরে উঠে চলে যায়। এই লোকটা যে সম্পূর্ণ মানসিকভাবে অসুস্থ একজন মানুষ তা বুঝতে পিয়াসার দেরি হয় না। ওখানে বসে কাজ করলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত কে জানে। পিয়াসা নিশ্চিত এই লোক পিয়াসাকে দেখে এমন করেছে। ঝুনিখানা তো ওসিলা মাত্র। নার্গিস থম মেরে বসে রইল কিছুক্ষণ, তারপর ধীর পায়ে ওপরে উঠে গেল। এত অধপতন কবে হলো তার ছেলের? মাঝরাতে একটা মেয়ের রুমে যাওয়ার মতো শিক্ষা তো তিনি কখনোই দেননি। বরং আষাঢ়ের সাথেও মিশতে দেননি তেমন ভাবে, যাতে আষাঢ়ের পাল্লায় পড়ে খারাপ না হয়ে যায়। সব সময় নিজের চোখে চোখে রেখেছেন, ঘরের বাইরে বের হতে দেননি। সেই ছেলে এমন কাজ করল? কই, এত অবাধ স্বাধীনতা পেয়েও তো আশার ভুল করেনি কখনো। তার ছেলে তো একবারও খবর নেয়নি কিংবা আনতে চায়নি। যে ছেলেটাকে সবসময় বেয়াদব ভেবে এসেছেন সেই তাকে ফিরিয়ে এনেছে। এজন্যই কি মানুষ বলে বেশি শাসন করলে এভাবেই বিগড়ে যায়। পুরো অস্থিতিশীল পরিস্থিতিতে নার্গিস ছিল সবচেয়ে শান্ত। হুট করে নার্গিস একেবারে বদলে গেল। না নির্জনকে কিছু জিজ্ঞেস করলো, আর না তো শিরিনের সাথে ঝগড়া করলো। শিরিন মনে মনে অবশ্য প্রস্তুতি নিয়েই ছিল, কিন্তু নার্গিস শান্ত দিঘির জলের মতো কোনো শব্দ করল না। বুকের ভেতর যার আঘাতের পাহাড়, তার আর নতুন আঘাতের যন্ত্রণা কোথায়? নার্গিস জানে সেদিন যখন মিরাজুল ইসলাম তাকে বলেছিল তিনি আর নার্গিসকে নিতে আসবেন না, নার্গিসের যখন ইচ্ছে যেতে পারে, সেই দিন নার্গিস বুঝে গিয়েছিল সে আসলে এতদিন বোকার স্বর্গে বসবাস করত। তার আসলে নিজের বলতে নিজে ছাড়া আর কিছুই নেই। একটা ছেলে মেয়েও একটাবার খোঁজ নেয়নি। মা নেই, এই সুযোগে উল্টো বিয়ে সেরে ফেলেছে, মাকে একটাবার জানানো ছাড়াই। নার্গিস ভাবে তার আসলে জায়গা কোথায়, কার কাছে? নিজের মা বোনের ব্যবহারে নার্গিস অনেক না বলা কথা জেনে গেছে। এইসব কথা কেউ কাউকে মুখ খুলে বলা লাগে না, চোখের দিকে তাকিয়েই বোঝা যায় কেউ নেই তার জন্য। নার্গিসের চাইতে বড় অভাগা কে আছে এই দুনিয়ায়? খুব সকালে ঘুম থেকে উঠে নার্গিস রান্নাঘরে ঢুকল। এই কয়দিনে এইটুকু বুঝতে পেরেছে এই বাড়িতে হাতাখুন্তি নেড়ে যে শান্তি তা বোনের বাড়িতে আজাইরা বসে থেকেও পায়নি। তার তো ঠাঁই আর কোথাও নেই। মিরাজুল ইসলামও এইটা জানতেন বলেই তিনি জানেন নার্গিস ফিরতে বাধ্য। নার্গিস চোখ মুছে নেয়। সোফায় বসে শিরিন তার স্বরে চেঁচিয়ে ঝুনিকে বলল, এক কাপ চা দে। মিনি একটা নীল শাড়ি পরে ঘুরঘুর করছে। নার্গিসকে এসে বলল, মা কিছু করতে হবে? শিরিন কান পেতে রইল নার্গিস কি বলে তা শোনার আশায়। আজকে যদি তার মেয়েকে দিয়ে কাজ করায় তাহলে কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবে সে। নার্গিস মিনির দিকে এক পলক তাকায়। মিনি ঢোক গিলে। কোমল গলায় নার্গিস বলল, আমাকে মা ডাকিস না, আমি তোর মামি হই, এটা বললেই হবে। মিনির মুখটা এতটুকু হয়ে গেল লজ্জায়। মিনি বের হয়ে এসে শিরিনের পাশে বসে। শিরিন কেমন আরাম করে বসে আছে। মিনি মায়ের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। মা কি জানে মিনি কি পরিমাণ মানসিক যাতনার মধ্যে দিয়ে যাচ্ছে? মিনি বুঝতে পারছে না সে আসলে নির্জনকে পাওয়ার জন্য যে ছলনার আশ্রয় নিয়েছে তাতে নির্জনকে কতটা পাওয়া হয়েছে।
সত্যি কি পেয়েছে সে নির্জনকে? আগে তো মিনি চাইলে নির্জনের সাথে কথা বলতে পারত, একসাথে বসে খাবার খেতে পারত, নির্জন বিরক্ত হলেও কথা বলতো। অথচ এখন একই রুমে থেকেও একটু টু শব্দ করে না নির্জন। 3 বেলা রুমেই খাবার খায় আর ডেস্কটপ নিয়ে বসে থাকে। এই যে এখন আজীবনের জন্য নিজের করে নিল। মিনির মনে হচ্ছে এটাই সব থেকে বড় ধোঁকা তার জীবনে। নিজের করতে গিয়ে বোধহয় একেবারে দূরে চলে গেছে সে। নানির জন্য নাস্তা নিয়ে চলে গেল মিনি। রজনীরা 2 দিন আগে ফিরে এসেছে বাড়িতে। এসেই একে একে সব আপডেট পেতে লাগলো। আষাঢ়ের অ্যাক্সিডেন্টের খবর শুনে রজনী যতটা কষ্ট পেয়েছে, ততটাই কষ্ট পেয়েছে নির্জনের এভাবে বিয়ের কথা শুনে। নির্জনকে তো কখনোই এরকম মনে হয়নি। এই কয়দিন বাড়িতে ছিল না। রজনীর মনে হচ্ছে বাড়ির সবকিছু কেমন বদলে গেছে। বিশেষ করে নার্গিসের পরিবর্তনটা চোখে পড়ার মতো। সারাক্ষণ নাক উঁচু করে থাকা মানুষটা কেমন নেতিয়ে গেছে। রজনী সকালে রান্নাঘরে ঢুকে দেখে নার্গিস সব শুরু করে দিয়েছে। রজনী নার্গিসের হাত ধরে বলল, আমি এসে গিয়েছি, এবার তুই বিশ্রাম কর। নার্গিস হেসে বলল, একটা জীবন তো রেস্ট নিতে নিতে কাটিয়ে দিলাম ভাবি। নিজেকে সবকিছু থেকে দূরে রাখতে রাখতে কবে যে নিজের স্বামী আর সন্তানদের থেকেও দূরে চলে গেলাম জানি না। এবার একটু কাছে আসতে দাও। তুমি তো অনেক খাটলে এই সংসারে এসে, এবার আমাকে খাটতে দাও। রজনীর কেমন বুক কেঁপে ওঠে। এমন লাগছে কেন তার? এই সংসারটা কেন এমন ছন্নছাড়া মনে হচ্ছে তার? কোথাও কিছুই ঠিক নেই। সকালবেলায় আসার তৈরি হলো কোচিংয়ের জন্য। নিজের হৃদয়কে ইস্পাত কঠিন করার দৃঢ় প্রতিজ্ঞা চালিয়ে যাচ্ছে আশার। কোনো এক পাষাণীর জন্য সে কলিজা পুড়িয়ে ছাই করে ফেলেছে। বুকের ভেতর পাহাড় সমান যন্ত্রণা নিয়ে নিজেকে সামলে নিল আশার। যে কখনোই তার হবে না, তাকে আর বিরক্ত করতে চায় না সে। ওই 2 চোখে ঘৃণার আগুন দেখেছে আশার। সেই চোখে যে কখনোই তার জন্য মুগ্ধতা দেখবে না, এটা তো তার জানা কথা। রুম থেকে বের হওয়ার আগেই শুনতে পেল কান্নাকাটির রোল পড়ে গেছে। মুহা বেগমের নাকি শরীর খারাপ হয়ে গেছে হুট করেই, শ্বাসকষ্ট হচ্ছে। তড়িঘড়ি করে সবাই ছুটল মুহা বেগমের রুমে। মুহা বেগম বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো। তার শরীর বাস্তবে কি খারাপ হয়েছে? মিনি থরথর করে কাঁপছে। সে কি করে ফেললো এটা? সকালে নানিকে নাস্তা দিতে এসে মুহা বেগম তাকে ডেকে বিছানায় বসতে বলে। তারপর জিজ্ঞেস করে নির্জনের সাথে সবকিছু ঠিকঠাক আছে কিনা। নিজেকে সামলাতে না পেরে মিনি নানিকে সব সত্যি বলে দিয়েছে। কিভাবে কি হলো সবটাই বলে দিয়েছে মিনি। তারপর থেকেই মুহা বেগম কেমন ঝিম মেরে আছেন। তাৎক্ষণিক মুহা বেগমকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। অক্সিজেন দিয়ে ডাক্তার কিছু টেস্ট দিলেন মুহা বেগমের। হাসপাতালে সবাই এসেছে, নির্জন আর পিয়াসা ছাড়া। পিয়াসা কোচিংয়ে গেছে, নির্জন নিজের রুমেই। এই দুনিয়ার কোনো কিছুর প্রতি তার কোনো আগ্রহ জন্মাচ্ছে না। নিজেকে একেবারে গুড ফর নাথিং বলে মনে হচ্ছে। এই যে মা ফিরে এলো, একটাবারও তো কথা বলল না তার সাথে, তাকে মেরুদণ্ডহীন করে গড়ে তুলল, এখন আবার রাগ করছে। নির্জন আর কারো রাগ অভিমান দেখতে চায় না, না মা না বাবা। শ্বশুরবাড়ি থেকে বৈশাখী আর বর্ষাও এসেছে। মুহা বেগম যেমনই হোক বাড়ির মুরব্বী, কেউ না এসে পারেনি। বেডে শুয়ে মুহা বেগম ভাবতে লাগলেন পিয়াসার কথা। 2 আঙুলের এই মেয়ে সেদিন তাকে কিভাবে অপদস্থ করেছে মুহা বেগম ভোলেননি। আশারকে দেখতে যায়নি সে। ভীষণ অপমানিত হয়েছেন সেই দিন তিনি। জমিদার বাড়ির মেয়ে, জমিদার বাড়ির বউ তিনি। সবসময় তিনি যা চেয়েছেন তাই হয়েছে। আর সেখানে কিনা এই মেয়ে তার সাথে টক্কর নেয়। আষাঢ়ের সাথে বিয়ে দিয়ে তিনি এই মেয়েকে আর তার মাকে বুঝিয়ে দেবেন মুহা বেগমের সাথে বড়াই করার মজা কি। একেবারে রজনীর মতো ডানা ভেঙে দেবেন তিনি। বাঘ বুড়ো হলেও শিকার করতে ভুলে যায় না। আবারও বুঝিয়ে দেবেন সবাইকে। আশার হাসপাতাল থেকে বাড়িতে ফিরে সেই রাতেই রাশিদের বাড়িতে গিয়ে হাজির হয়। রাত 10:30টার দিকে রাশিদ বাড়ি ফিরেছিল। আজ একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরেছে। আগামীকাল সকালে তাদের মালের নতুন একটা চালান আসবে ইন্ডিয়া থেকে। বেনাপোল বর্ডারে রাশিদের নিজস্ব লোক আছে। ধানমন্ডি এরিয়ায় সবচেয়ে বড় সাপ্লায়ার রাশিদ নিজেই। তবে এই চালানটা একা রাশিদের না, রাশিদের সাথে তার আরেক পার্টনার মাসুদ। মাসুদ ঢাকা 3 আসনের এমপির শালা। গুনগুন করে গান গাইতে গাইতে রাশিদ বাড়ি ফিরছিল। বাসার উল্টো দিকে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। কারো কিছু হয়েছে নাকি? একদলা থুতু ফেলে রাশেদ। মরুক যার ইচ্ছে, তাতে তার কি? দুনিয়ায় আসছে সবাই মরার জন্যই। 2 দিন আগে মরলে তো ক্ষতি নাই। একটা গান আছে না, আমি হয়তো 2 দিন পরে মরব, আগে মরলে ক্ষতি কি? গেটে দেখে দারোয়ান নেই। মনে মনে ভাবে এই হারামজাদা বসে আছে কেন? শুধু কি কাজ দেওয়ার ধান্দা? সিঁড়ি বেয়ে 3 তলা উঠতেই দেখতে পায় সিঁড়ির লাইট বন্ধ করা। মনে মনে বিরক্ত হয় রাশেদ। সে তার দারোয়ানরে গিয়ে ইচ্ছে মতো থাপড়াইতে ইচ্ছে করে। রাশেদের ভাবনার মধ্যেই ধপ করে একটা ম্যাচের কাঠি জ্বলে ওঠে। এক মুহূর্তের আলোয় রাশেদ যাকে আবছা দেখতে পায়, চমকে ওঠার সাথে সাথে রাশেদের বুক ঢিপ ঢিপ করে। কাকে দেখছে সে? পকেট হাতড়ে মোবাইল বের করে আনে।
মোবাইলের ফ্ল্যাশ অন করতেই রাশেদ আবারও চমকে ওঠে। অন্ধকার সিঁড়িতে যে বসে আছে সেই মানুষটাকে রাশেদ এখনো প্রত্যাশা করেনি। আশার উঠে দাঁড়ায়। রাশেদের গলা শুকিয়ে আসে। প্রচণ্ড পিপাসায় গলা যেন শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। কি আশ্চর্য, এমন লাগছে কেন? আষাঢ়ের ডান হাতে এখনও প্লাস্টার করা। এক মুহূর্তের জন্য রাশেদের মনে হয় আষাঢ় নিজেই বাঘের গুহায় পা দিয়েছে। যেখানে তার ডান হাত ভাঙা সেখানে সে রাশেদের সাথে কিভাবে লড়াই করবে। রাশেদ ভুলে গেল বলিষ্ঠ দেহে আষাঢ়ের সাথে দলবল ছাড়া লাগতে যাওয়া রাশেদের জন্য নিরাপদ নয়। সেখানেই রাশেদ ভুলটা করল, তেড়ে গেল আষাঢ়ের দিকে। আষাঢ় বাম হাতে কষে একটা থাপ্পড় মারল। রাশেদের হাতের ফোন উপর হয়ে ফ্লোরে পড়ে গেল। ঝটকা খেয়ে রাশেদ আষাঢ়ের দিকে তাকায়। এটা কি হাত নাকি হাতুড়ি? রাশেদ দ্বিধায় পড়ে যায়। ভাবনার মধ্যেই আষাঢ় লাথি মারে রাশেদের পেট বরাবর। ব্যথায় কেকিয়ে ওঠে রাশেদ। ধপ করে ফ্লোরে বসে পড়ে। আষাঢ় নিজের ভাঙা হাতের দিকে এক নজর তাকিয়ে বলল, সাহস থাকলে লাগা আমার সাথে। কাপুরুষের মতো পেছন থেকে আক্রমণ না করে সামনাসামনিতে লাগতে আয়। তোর কোন বাপ আছে? কল কর। রাশেদ পেট চেপে ধরে শুয়ে আছে। আষাঢ় আরেকটা লাথি মেরে রাশেদকে সিঁড়ি দিয়ে কয়েক সিঁড়ি গড়িয়ে নিচে ফেলে। পেটের উপর পা দিয়ে চাপ দিয়ে বলল, তুই কি ভাবছিস আষাঢ় থাকতে ড্রাগের বিজনেস হবে এই এরিয়াতে? ভাবছস আমি হাসপাতালে আহত, এই সুযোগের নতুন মাল আনবি? রাশেদের কথা বলার অবস্থা নেই। পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে তার। আষাঢ় পায়ে আরও প্রেশার দেয়। রাশেদের মনে হয় দম বন্ধ হয়ে আসছে। আষাঢ় শান্ত হয়ে জিজ্ঞেস করে, মাল কোথায় আসবে? রাশেদ জবাব দেয় না। পেট থেকে পা গলায় নিয়ে আসে আষাঢ়। আবারও বলে, আর একবার জিজ্ঞেস করব, বল। রাশেদ অস্ফুট স্বরে উত্তর দেয়, সকাল 9টায় ঝিগাতলায় আসবে। ট্রাকের নম্বর কত? রাশেদ জবাব দেয় না। গলার উপর চাপ আরেকটু বাড়ে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। রাশেদ বড় করে হাঁ করে চোখ বড় বড় করে তাকায়। চোখ দুটো ভিজে উঠেছে রাশেদের। আষাঢ় চাপ কমায়, আবারও জিজ্ঞেস করে। রাশেদ বুঝতে পারে আজকে তার রক্ষা নেই। জীবন বাঁচানো ফরজ। ট্রাকের লাইসেন্স নম্বর বলে দেয় রাশেদ। আষাঢ় কষে একটা লাথি মারে আবারও। গড়িয়ে গড়িয়ে রাশেদ 2 তলায় পড়ে যায়। আষাঢ় ড্রাইভারকে কল করে। অ্যাম্বুলেন্স নিয়ে আষাঢ়ের বন্ধুরা আগে থেকেই তৈরি ছিল। কল পাওয়া মাত্রই 4 জন ছুটে এসে রাশেদকে নিয়ে যায়। আষাঢ় বের হয়ে থানায় কল করে। ওসি জাকির হোসেন এই ফোন কলটার অপেক্ষায় ছিলেন। রিং হতেই রিসিভ করে বললেন, মিশন কি সাকসেসফুল? জি স্যার, লাইসেন্স নাম্বার টেক্সট করে দিচ্ছি। বেনাপোল বর্ডার থেকেই ধরতে হবে। আর ওর অবস্থা কি, বেঁচে আছে? স্যারের কি আমাকে এতটাই নির্দয় বলে মনে হয়? খুন খারাপি কি আমার পক্ষে করা সম্ভব? জাকির হোসেন হেসে বলে, তা অবশ্য ভুল বলনি, কিন্তু সমস্যা হচ্ছে তুমি যেই হাল করো ওদের, এরপর ওরা নিজেরাই মৃত্যু কামনা করে। এবার তেমন কিছু করিনি স্যার। ওয়েল ডান, মার্ডার না হলেই হলো, বাকিটা আমি সামলে নেব। রাশেদের ড্রাগ ভর্তি ট্রাক সেই দিন পুলিশের হাতে পড়ে। রাশেদের শারীরিক কন্ডিশন দ্রুত অবনতি হয়। সেরিব্রাল হেমারেজের কবলে পড়ে পক্ষাঘাতের দিকে চলে যায়। ডান হাত ডান পা অবশ হয়ে যায়। পিয়াসা রুমে বসে পড়ছিল। ঢাবির গ-ঘ ইউনিটের জন্য আবেদন করেছে। পড়ার মাঝখানে শুনতে পেল বাবার গলার স্বর। পিয়াসা চমকে ওঠে, বাবা এসেছে। এক ছুটে পিয়াসা বের হয়। বাইরে গিয়ে দেখে বাবা মা দুজনেই এসেছে। পিয়াসার বুকের ভেতর আনন্দের ঝড়। মরুর বুকে পানির সন্ধানে মানুষ যেমন আনন্দিত হয়, বৃষ্টির ফোঁটা চাতককে যেই স্বস্তি দেয়, বাবা মাকে দেখে পিয়াসার তেমন অনুভূত হলো। মরুভূমির মতো শুকনো অন্তর ভালোবাসায় সিক্ত হলো। বুকের ভেতর আনন্দের বাঁধভাঙা উল্লাসে পিয়াসার মনে হলো সে যেন উড়ে যাচ্ছে। আনোয়ার চৌধুরী মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরলেন। কে জানে কেন হুট করেই তার 2 চোখ ভিজে উঠল। বাবার চোখের পানি দেখে মেয়েও কেঁদে ওঠে। শারমিন বলল, তুমি কি একাই মেয়েকে জড়িয়ে ধরে রাখবে নাকি আমাকেও একটু সুযোগ দেবে? আনোয়ার চৌধুরী সলজ্জ হেসে বলল, সরি ডিয়ার, কিন্তু মেয়েকে নিয়ে কম্প্রোমাইজ নেই। আমার অন্তর না জোড়ানো পর্যন্ত আমি আমার বাবাকে বুকে ধরে রাখব। বাবা মা যে মহুয়া বেগমকে দেখতে এসেছেন তা পিয়াসা বুঝতে পেরেছে। শারমিন বলল, চলো আমাদের সাথে, হাসপাতালে যাবে চাচি আম্মাকে দেখতে। তোমরা হাসপাতালে যাওনি? নো, আগে আমি আমার বাবাকে দেখতে এসেছি, তারপর হাসপাতালে। আগে আমার সন্তান। পিয়াসা বাবার গলা জড়িয়ে ধরে বলল, বাবা, মানুষ সবসময় মেয়েকে মা বলে ডাকে, তুমি আমাকে সবসময় বাবা বলে ডাকো কেন? মানুষ মেয়েকে মা বলে, ছেলেকে বাবা ডাকে, আর আমার কাছে ছেলেও তুই মেয়েও তুই, তাই তোকে আমি বাবা বলে ডাকি। পিয়াসা বাবার কপালে চুমু খাই। শারমিন বলল, তৈরি হয়ে নে। পিয়াসার কেমন অস্বস্তি হলো। ওখানে আশার আছে, পিয়াসা ওখানে যেতে চাচ্ছে না। তাছাড়া মহুয়া বেগমের সাথে ওর সম্পর্ক এতটাও মধুর না যে হাসপাতালে যেতে হবে। বাবাকে বলল, আমার পড়া আছে তো বাবা, তোমরা যাও, আমি গিয়ে কি করব? আনোয়ার চৌধুরী মেয়ের চিবুকে হাত দিয়ে বলল, এভাবে বলে না মা, উনি মুরব্বী মানুষ। শারমিন নিজেও চায় না মেয়ে যাক, তাই বলল, থাক না, যেতে চাইছে না যখন ও পড়ুক।
আনোয়ার চৌধুরী স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, তোমার থেকে এমন অবুঝের মতো কথা আমি আশা করি না শারমিন। তাছাড়া সামাজিকতা বলেও একটা কথা আছে, রোগী দেখতে যাওয়া সুন্নত, জানো না? শারমিন মনে মনে ভাবল, এই সুন্নত পালনের চক্করে যে আমার মেয়ের মনে কষ্ট যাবে তা তুমি জানো না, আমিও তোমাকে জানাতে পারবো না। নিজের বুদ্ধিতে মুহা বেগম নিজেই মুগ্ধ হন। এত চমৎকার বুদ্ধি তার মাথা ছাড়া দ্বিতীয় কারো মাথা থেকে কখনোই বের হতো না। ধরি মাছ না ছুঁই পানির মতো একটা জবরদস্ত প্ল্যান করলেন মহুয়া বেগম, আর এই প্ল্যানের টোপ হচ্ছে রজনী। মহুয়া বেগম মিটমিটিয়ে হাসেন, তার মাথায় এত বুদ্ধি কেন এখনো? উফ, নার্স বলল, কি ব্যাপার দাদি, এত খুশি কেন আপনি? মহুয়া বেগম ভ্রু কুচকে তাকিয়ে বলল, তুমি আমাকে দাদি বললে কেন? তুমি জানো আমি কে? তোমার সাথে আমার কোনো পারিবারিক সম্পর্ক আছে? আমাকে ম্যাডাম বলবে। নার্স থতমত খেয়ে যায় মহুয়া বেগমের কথা শুনে। এই বয়সে একজন মহিলার থেকে এমন ব্যবহার আশা করেনি সে। এত রুড ব্যবহার। মহুয়া বেগম গম্ভীর হয়ে বললেন, আমার 2 ছেলে আর 2 ছেলের বউকে ডেকে দাও। ম্যাডাম, এখন তো ভিজিটিং আওয়ার না। মহুয়া বেগম বিরক্ত হয়। গতরাতে পিয়াসা এসেছিল ওর বাবা মার সাথে। এমন নাকুচু স্বভাবের মনে হচ্ছিল তখন তাকে, যেন মহুয়া বেগমকে দেখতে আসা তার জীবনের একটা বড় লস প্রজেক্ট। মহুয়া বেগমকে এই মেয়ে তুচ্ছতাচ্ছিল্য করছে। মহুয়া বেগম কারো অবহেলা মেনে নেওয়ার মানুষ না। সারা জীবন মানুষ তাকে নমনম করে এসেছে। সবসময় সবার ওপর তিনি ছড়ি ঘুরিয়েছেন। সেখানে এই 2 আঙুলের মেয়ের অঙ্গভঙ্গি তাকে বলে দেয় সে মহুয়া বেগমকে গোনায় ধরে না। ভিজিটিং আওয়ারে মহুয়া বেগম 2 ছেলে আর রজনীর সাথে কথা বলতে ডাকলেন। সিরাজুল ইসলাম আর মিরাজুল ইসলাম দুজনেই সারা রাত জেগেছিল। মায়ের জন্য 2 ভাই চিন্তিত। ছেলেরা আসার আগে মহুয়া বেগম জোরে জোরে শ্বাস নেওয়া শুরু করলেন। তারপর সরাসরি বললেন, তোদের কাছে আমি একটাই আবদার করতে চাই। আমি জানি না আমার হায়াত আছে কিনা বা আর কতদিন বাঁচব, কিন্তু মনে কষ্ট নিয়ে মরতে চাই না। সিরাজুল ইসলাম মায়ের হাত ধরে কেঁদেই ফেললেন। এই দুনিয়ায় মা শব্দটাই আল্লাহ এত মায়া দিয়েছেন কেন? সবার কাছে তার মা সেরা। অন্যের কাছে যতই খারাপ হোক না কেন, সন্তানের চোখে মা খারাপ হয় না। মা, তোমার কিচ্ছু হবে না, দরকার পড়লে তোমার চিকিৎসা বাইরের দেশে নিয়ে গিয়ে করব আমরা। সবসময় মানুষ চিকিৎসার অভাবে মরে না রে বাবা, মনের কষ্টেও মরে। রজনী অধৈর্য হয়ে উঠেছে। বাড়িতে শারমিন আর আনোয়ার আছে। রজনী সকালেই যেতে চেয়েছিল, কিন্তু যেতে পারল না। নার্স জানালো তার শাশুড়ি বলেছে তিনি যেন হাসপাতালে থাকেন। মহুয়া বেগমের কথার পিঠে কথা খেলায় রজনীর বিরক্ত লাগছে। রজনী শান্ত সুরে বলল, আম্মা, কি বলবেন বলেন। অসুস্থ হতে না হতেই তোমার বিরক্তি চলে আসলো আমার ওপর? নাকি মনে মনে চাও আমি যত তাড়াতাড়ি মরি তাহলেই শান্তি তোমার? সিরাজুল ইসলাম বিরক্ত হয়ে স্ত্রীর দিকে তাকান। তার অসুস্থ মায়ের সাথে এমন করে কথা বলায় কিছুটা ক্ষিপ্ত হন তিনি। রজনী স্বামীর চোখের দিকে তাকিয়েই বুঝতে পারে মুহূর্তেই সেই চোখে ক্রোধ জন্ম নিয়েছে। রজনীর হাসি পায়। এই পুরুষ মানুষগুলো এমন কেন? এক মুহূর্তেই এরা পাল্টি খায়। মহুয়া বেগম কিছুক্ষণ নাকি সুরে কাঁদলেন স্বামীর কথা মনে করে। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি কত অসহায়। তার আল্লাহ ছাড়া কেউ নেই। সিরাজুল ইসলাম, মিরাজুল ইসলাম 2 ভাই মায়ের হাত ধরে বসে কাঁদছে। মিরাজুল ইসলাম বলল, মা, তুমি এসব কথা বলছো কেন? আমাদের 2 ভাইয়ের কাছে পুরো দুনিয়া একদিকে আর তুমি অন্যদিকে। এটা সবচেয়ে বেশি তো তোমার জানার কথা। মহুয়া বেগম মনে মনে খুশি হন। রজনী চুপ করে হাসপাতালের জানালা দিয়ে বাইরে তাকায়। এখন কয়টা বাজে কে জানে, 10টা নাকি 11টা। বাইরে ভীষণ রোদ। রজনীর মনে পড়ে স্কুল জীবনের কথা। এমন রোদের মধ্যে তো স্কুলে বান্ধবীরা সবাই মিলে কাঁচা আম ফাটিয়ে খেতেন। কেউ আম আনত, কেউ লবণ মরিচ। স্কুলের দেয়ালের সাথে আম আছাড় মেরে ফাটিয়ে খাওয়া হতো লবণ মরিচ দিয়ে। হঠাৎ করে এই কথা মনে পড়ল কেন রজনীর? সে বুঝতে পারছে না। মহুয়া বেগম কি বলছেন কিছুই বোঝেননি নিজের ভাবনার মধ্যে থাকায়। তাই আবারও বললেন, কি বললেন আম্মা? মহুয়া বেগম স্পষ্ট করে বলল, আমি আষাঢ়ির বিয়ে দেখতে চাই। 2 দিনের মধ্যে কাজী ডেকে আমার নাতির বিয়ে দিতে চাই। রজনী চমকে ওঠে। শেষ পর্যন্ত তার ছেলেকে উনি বলির পাঠা বানাতে চাচ্ছেন। রজনী সিরাজুল ইসলামের দিকে তাকায় প্রতিবাদের আশায়, কিন্তু সিরাজুল ইসলাম মাতৃভক্তিতে অন্ধ হয়ে গেছেন। অসুস্থ মায়ের কথার ওপরে কথা বলার সাহস নেই তার। উল্টো রজনীকে অবাক করে দিয়ে সিরাজুল ইসলাম বলল, 2 দিনের মধ্যে পাত্রী পাবো কোথায়? পাত্রী আমার পছন্দ করা আছে, বাড়িতেই আছে। কথাটা বলে মহুয়া বেগম রজনীর দিকে তাকায়। রজনীর চোখে আগুন জ্বলে ওঠে মুহূর্তেই। কি বলছেন উনি? কার কথা বলছেন? মিরাজুল ইসলাম বললেন, কার কথা বলছো মা? মীরা, আমাদের মীরার সাথে আষাঢ়ের বিয়ে দিতে চাই আমি। 2 দিনের ভেতর মেয়ে খুঁজে পাওয়া যাবে না, এটা সত্যি কথা। কিন্তু মীরাও মেয়ে হিসেবে খারাপ না। বাড়ির মেয়ে বাড়িতেই থাকলো, অচেনা জায়গা থেকে বউ করে আনবো। ভালো খারাপের গ্যারেন্টি কি? এর চাইতে ভালো নিজেদের হাতের উপর বড় হওয়া মেয়ের সাথেই বিয়ে হোক। সিরাজুল ইসলাম ভীত চোখে স্ত্রীর দিকে তাকালেন। রজনীর 2 চোখ ইটের ভাটার ন্যায় জলজল করছে। সিরাজুল ইসলামের মনে হলো তিনি অনেক বড় মায়ানকা চিপায় ফেসে গেছেন। মায়ের কথার বাইরে তিনি যেতে পারবেন না, তা তিনি জানেন। বিশেষ করে মায়ের শরীরের এই কন্ডিশন যখন।
কিন্তু রজনীর চাওয়াও তো ভুল না। রজনী কখনোই এটা চাইবে না, আর তা যে লজিক্যাল তা তিনি জানেন। রজনী একবারও স্বামীর দিকে তাকালেন না, গড়গড় করে রুম থেকে বের হয়ে গেলেন। সিরাজুল ইসলাম চোখ বন্ধ করে বসে রইলেন। তার মন চলে গেছে কক্সবাজারের দিনগুলোতে। কি অদ্ভুত, কিছুদিন আগেই তো তিনি রজনীকে কথা দিয়েছেন রজনীকে আর কোনো কষ্ট পেতে দেবেন না, অথচ সেখান থেকে ফিরেই তিনি কথার খেলাপ করতে চলেছেন। পুরুষ মানুষের অন্তর্দ্বন্দ্ব কেউ কখনো বুঝবে না। মা বইয়ের মধ্যকার টানাপোড়েনে পুরুষ জাতির প্রাণ ওষ্ঠাগত। রজনী যখন বাড়িতে ফিরে তখন পিয়াসা আনোয়ার চৌধুরীর কাঁধে মাথা রেখে কাঁদছে, ঠোঁট ফুলিয়ে বাচ্চাদের মতো কাঁদছে। আনোয়ার চৌধুরী রজনীকে দেখে হেসে বলল, দেখো অবস্থা, আমার মেয়েটা এখনও অনেক ছোট রয়ে গেছে, বুঝলে? আমরা চলে যাচ্ছি বলে কেমন কাঁদছে। রজনীর মনের ক্ষত লুকিয়ে হাসি মুখে বলল, আজকে আমি তোমাদের কিছুতেই ছাড়ছি না, প্লিজ আজকে অন্তত না। শারমিনের অস্বস্তি হচ্ছে খুব, কিছুতেই মন টানছে না। তবুও গতরাত থেকেছে সে। শারমিন কিছু বলার আগেই রজনীর দিকে তাকালো। রজনীকে ভীষণ বিধ্বস্ত লাগছে। রজনীর কি কিছু হয়েছে? রজনী কিছু বলার আগেই শিরিন নাচতে নাচতে নিচে নেমে এলো। চিৎকার করে মীরাকে ডেকে বলল, কই রে মীরা, খুশির খবর শুনে যা, তাড়াতাড়ি আয়। নীরা মিনি ছুটে এলো। শিরিন নীরাকে জড়িয়ে ধরে বলল, তোর বড় মামা কল করেছে, মীরার সাথে আষাঢ়ের বিয়ের কথা বলছে বড় ভাই। রজনী আর সহ্য করতে পারল না, এগিয়ে গিয়ে শিরিনের গালে একটা থাপ্পড় বসায়। চিবিয়ে চিবিয়ে বলে, আমি বেঁচে থাকতে কখনোই এই স্বপ্ন পূরণ হবে না। শিরিন হতভম্ব হয়ে তাকিয়ে রইল। ছাদের একপাশে পুরোটা কবুতরদের বাসা। পিয়াসা একদিন গুনে দেখেছে প্রায় 46 জোড়া কবুতর আছে এখানে। বিভিন্ন প্রজাতির কবুতর, কিছু আছে উঠতে পারে না মোটেও। ভীষণ কিউট, আদুরে লাগে। থপথপ করে যখন হেঁটে বেড়ায় দেখতে ভীষণ ভালো লাগে। এই বাড়ির ছাদটা পিয়াসার ভালো লাগলেও পিয়াসা খুব একটা আসে না। ভর্তি পরীক্ষা নামক যুদ্ধের ভয়ে পিয়াসা বই রেখে অন্য কোথাও নজর দেওয়ার সুযোগ পাচ্ছে না। তবুও আজকে এসেছে। আজকে পিয়াসার মন ভীষণ ভালো। একটু আগে পিঙ্কি বলেছে 2 দিন পর নাকি বন্য আর মীরার বিয়ে। পিয়াসা ভেবে দেখল দুইজনই একেবারে মানানসই হবে। দুইজনের কেউ পিয়াসার পছন্দের না, তাই তাদের জুটি হলে ভালোই হবে। দুপুরে ছাদে শীতের আদুরে কোমল রোদে বসে পিয়াসার শরীরে কেমন অলসতা এসে ভর করল। পিয়াসার গ্রামের কথা মনে পড়ল। এমন দিনে চারদিকে ছেয়ে যেত শিমুল পলাশ ফুলে। শিমুল ফুলের কলিকে লিপস্টিক বলতো ছোটবেলায়, কত ছোটবেলার কথা। ভাবতেই পিয়াসার বুকের ভেতর কেমন হু হু করে কেঁপে ওঠে, যেন বুক ভেঙে যাচ্ছে কোনো এক অজানা যন্ত্রণায়। চোখের সামনে একটা মুখ ভীষণ স্পষ্ট হয়ে ভেসে ওঠে। মুখ তাকে ডাকতে চায় না, কিন্তু হৃদয় ফেটে পড়ে যেন একটাবার তাকে ডাকতে। পিয়াসা নিজের মুখ নিজেই চেপে ধরে। কিছুতেই সে তাকে ডাকবে না। তার মা আছে, অন্য কেউ তার মা, কিছুতেই ডাকবে না পিয়াসা। মনের সাথে যুদ্ধ করতে করতে পিয়াসা ছাদের মেঝেতে লুটিয়ে পড়ল। কোনো এক অজানা বাতাস যেন সঙ্গে করে মায়ের গায়ের গন্ধ বয়ে নিয়ে আসে। পিয়াসা কান্না করতে চায়। 2 চোখ যেন পাথরের মূর্তি, সেখানে 1 ফোঁটা জল আসে না। পিয়াসার দম বন্ধ হয়ে আসে, ভীষণ যন্ত্রণায় তড়পাতে থাকে। যদি একটু কান্না আসতো তাহলে বুকের ক্ষত কমে যেত। যদি একটু চিৎকার করে কাউকে বলতে পারতো তাহলে এই দম বন্ধ করা যন্ত্রণা থেকে পিয়াসা মুক্তি পেত। আষাঢ়ের ঘুম ভাঙে একেবারে দুপুরে। সচরাচর এত লেটে আষাঢ় ঘুম থেকে ওঠে না, কিন্তু আজকে একটু বেশি দেরি হয়ে গেল। ঘুম থেকে উঠে মনে হলো কবুতরগুলোকে খাবার দেওয়া হয়নি। ঝুনিখালা কবুতর ছেড়ে দিয়েছে হয়তো, কিন্তু খাবার দিতে পারবে না ঠিক মতো। আগে ওদের খাইয়ে তারপর হাসপাতালে যাবে, দাদির খোঁজ নিয়ে তারপর আবার রাশেদের খোঁজ নিতে হবে। ছাদে আসতেই এক মুহূর্তের জন্য আষাঢ়ের মনে হলো যেন ওর হার্টবিট বন্ধ হয়ে গেছে। পিয়াসা কেমন করছে। পিয়াসার উপর জমে থাকা মনের সব অভিমান, অভিযোগ, রাগ ভুলে গিয়ে আষাঢ় তীরের গতিতে ছুটে গেল পিয়াসার কাছে। ঝড়ে আহত ডানা ভাঙা পাখির ছানার মতো পিয়াসা কেমন যেন পাখা ঝাপটাচ্ছে। এক বুক জড়তা নিয়ে আষাঢ় পিয়াসার হাত ধরে। পিয়াসা এক নজর তাকায় আষাঢ়ের দিকে। কোমল গলায় ডেকে আষাঢ় জিজ্ঞেস করল, কি হয়েছে পিয়াসা, এমন ছটফট করছো কেন? আষাঢ় ভাই, আমি কাঁদতে পারছি না। আমি একটু চিৎকার করে কাঁদতে চাই আষাঢ় ভাই। আমার দম বন্ধ হয়ে আসছে। আমি কত বছর ধরে কাঁদতে পারি না। একটা নিকৃষ্ট মানুষের কথা মনে পড়লেই আমার বুকের ভেতর শক্ত পাথর হয়ে যায় সবটা জুড়ে। আমি একটু কাঁদতে চাই তার জন্য। মেয়েরা নাকি চাইলেই কাঁদতে পারে যে কোনো অজুহাতে, আমি কেন পারছি না? আষাঢ়ের কেমন বুকের পাঁজর ভেঙে যাওয়া যন্ত্রণা হতে লাগলো। মাথার ভেতর এক ভোঁতা যন্ত্রণা হচ্ছে। এই ভীষণ অভিমানী মেয়েটা কি নিদারুণ অভিনেত্রী। বুকের ভেতর কতটা যন্ত্রণার পাহাড় বয়ে বেড়াচ্ছে কঠোর হয়ে। তাকে দেখে বোঝার সাধ্য নেই কারো তার বুক ভর্তি যন্ত্রণার কথা। গোপনে পুড়ছে, পুড়ে ছাই হচ্ছে, তবুও কাউকে জানায়নি। পিয়াসার সারা শরীর কাঁপছে ভীষণ। আশার বুকের সাথে টেনে নিয়ে বলল, এমন অস্থির হও না পিয়াসা, একটু নর্মাল হও। অতীত কখনো বদলানো যায় না, তবে চাইলে অতীতের মুখোমুখি হওয়া যায়। যে অতীতকে ভয় পাচ্ছ সেই অতীতের সামনে দাঁড়াও,
দেখবে বুকের জমা আঘাত আস্তে আস্তে কমে যাবে। পিয়াসা ঘন ঘন শ্বাস নিতে লাগলো। আষাঢ়ের টি শার্টের গলা খামচে ধরে কাতর স্বরে বলল, আমার দম বন্ধ হয়ে আসছে আষাঢ় ভাই, হাত পা ঝিমঝিম করছে, সারা শরীর যেন নিঃশেষ হয়ে আসছে। আষাঢ় বুঝতে পারলো প্যানিক অ্যাটাক হয়েছে ওর। পিয়াসার মনোযোগ সরিয়ে অন্যদিকে নেওয়ার জন্য আষাঢ় বলল, তোমাকে একটা মজার জিনিস দেখায় পিয়াসা, আমার এতগুলো কবুতরের মধ্যে একটা স্পেশাল কবুতর আছে, আমার কুইন পিজন। দেখো তো ভালো করে, খুঁজে পাও কিনা। পিয়াসা এক মুহূর্তের জন্য তাকালো। ছাদ ভর্তি কবুতর। এতগুলো কবুতরের মধ্যে স্পেশাল কবুতর কোনটা? এদিক ওদিক তাকিয়ে পিয়াসা খুঁজে পেল না। দ্বিধান্বিত হয়ে বলল, কোথায়? পেলাম না তো, নেই এখানে। আষাঢ় মুচকি হেসে পড়ল, আমি তো দেখছি ঠিকই আছে, আমার চোখের সামনেই আছে আমার কৈতর। পিয়াসা আবারও চারদিকে তাকায়। একটু আগের শরীর খারাপটা অনেকটাই কেটে গেছে। এখনও আষাঢ়ের বলা কুইন পিজন খুঁজে পাচ্ছে না। হুট করেই পিয়াসার মনে হলো আষাঢ় যেন ডাবল মিনিংফুল কথা বলেছে। একটু আগের অসহায় দুর্বলতা মুছে গিয়ে চেহারায় ফুটে উঠল কঠোরতা। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কোথায়? দেখান আমাকে, এক্ষুনি দেখাবেন, রাইট নাও। আষাঢ় মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। ফর্সা মুখখানা রাগে লাল টমেটোর মতো রং ধারণ করেছে। বড় বড় চোখে তাকিয়ে থাকা মানবের দিকে তাকিয়ে আষাঢ়ের মনে হলো এই বুঝি রবিবাবুর বলা সেই চোখ, যেই চোখে মানুষ নিজের সর্বনাশ দেখতে পায়। সে কখনোই এই মায়া কাটাতে পারবে না। এক জীবন তপস্যা করলেও এই মায়া কাটবে না। আষাঢ়ের বুক কাঁপে শঙ্কায়। তার এই জীবনের সর্বনাশ করা এই সর্বনাশীকে যদি সে নিজের করে না পায়, আষাঢ় বাঁচতে পারবে না, কিছুতেই না। পিয়াসার চোখ মুখ শক্ত হয়ে গেল। দুই চোখে স্পষ্ট ঘৃণা ফুটে উঠেছে। এই লোকটা চূড়ান্ত রকমের অভদ্র, ভীষণ ভীষণ অভদ্র একটা লোক। একটু আগে পিয়াসার শরীর খারাপের সময় এই লোকটাকে পিয়াসার কাছে এক মুহূর্তের জন্য বিশ্বাসযোগ্য মনে হয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে সে ভুল ভেবেছে। এই লোকটা ভীষণ নীচ স্বভাবের একটা মানুষ। পায়ে পায়ে এগিয়ে আষাঢ়ের সামনে গিয়ে দাঁড়ায় পিয়াসা। চিবিয়ে চিবিয়ে বলল, আপনার মতো অভদ্র মানুষ আমি এই দুনিয়াতে দুটো দেখিনি। আমাকে দুর্বল ভেবে আপনি আমার সাথে ফ্লার্ট করছিলেন। আপনি ভীষণ রকমের ক্যারেক্টারলেস একজন মানুষ। এক মুহূর্ত আর দাঁড়ালো না পিয়াসা। ধূপধাপ পা ফেলে নিচে নেমে গেল। আষাঢ়ের মনে হলো এর চেয়ে যদি পিয়াসা তাকে দুটো থাপ্পড় দিত তবুও এত কষ্ট হতো না। পিয়াসার কাছে সে এতটাই ঘৃণ্য। আষাঢ়ের দুই কান দিয়ে গরম ভাব বের হচ্ছে। এতটা অপমান কি ওর পাওনা ছিল? গলার কাছে কাটার মতো আটকে রইল কিছু একটা। তাই বলে ক্যারেক্টারলেস? আষাঢ় ভাবতে পারে না। কখনো কোনো মেয়ে ফ্যানের সাথে একা দাঁড়িয়ে ছবি তোলেনি সে। পাবলিক বাসে কখনো কোনো নারীর পাশে বসেনি। কখনো গার্লস স্কুলের সামনে গিয়ে দাঁড়ায়নি। অজস্র সুযোগ থাকার পরেও কখনো মীরার দিকে তাকিয়ে দেখেনি। দৈনিক শত শত মেয়ের মেসেজ পেয়েও কখনো রিপ্লাই করেনি। সেই একদিন একটা হলুদিয়া পাখিকে দেখার পর নিজের মন প্রাণ সবখানে শুধু তাকেই রেখেছে। সেখানে আজ কমপ্লিমেন্ট পেল সে চরিত্রহীন। আস্তে আস্তে আষাঢ়ের চোয়াল শক্ত হয়ে আসে। পিয়াসা নিচে এসে সোজা রুমে ঢুকে যায়। তার কেমন যেন লাগছে। চোখের সামনে ভেসে উঠল সেই কালো রাতের ছবি, ছোট ফুপু আর বড় ফুপা। পিয়াসার সেই থেকেই মনে হয় সব পুরুষ এমনই। পিয়াসা কাউকে বিশ্বাস করতে পারে না। পিয়াসা জানে সে ভুল, সবাই একরকম হয় না। কিন্তু সেই রাতের স্মৃতি পিয়াসা নিজের মাথা থেকে বের করতে পারে না। সেই বিচারে তার কাছে আষাঢ়ও অপরাধী। মানুষ অনেক পরিকল্পনা করে, কিন্তু বাস্তবতা হয় সেটাই যেটা সৃষ্টিকর্তা চান। তেমনি পিয়াসা যতই আষাঢ়কে অপছন্দ করুক, সৃষ্টিকর্তা যখন যার সাথে তার ভাগ্য মিলিয়ে রেখেছে সেটা খণ্ডাবে কে? নিজের রুমে বসে পিয়াসা ভাবছিল, সে এমন কেন? কেন সে কাউকে বিশ্বাস করতে পারছে না? কেন সব পুরুষকে তার কাছে শাহেদ, সাদেক বা কাদেরের মতো মনে হয়? কেন মনে হয় সব পুরুষই আসলে ভেতর থেকে নরপশু? কেন এই ধারণা থেকে বের হতে পারে না সে? পিয়াসার অস্থির লাগে। একটু আগে সে আষাঢ়কে যেই কথাগুলো বলে এসেছে সেসব কেন বলেছে? আষাঢ় তো তাকে রিল্যাক্স করাতে চেয়েছিল, তাকে হেল্প করতে চেয়েছিল, কিন্তু মন কেন বারবার বলছে সব পুরুষই জঘন্য, ওদের ভেতরের রূপ জঘন্য। পিয়াসার অস্থিরতা আরও বেড়ে যায়। এই ট্রমা কি কখনো দূর হবে না তার? রজনীর রুমে শিরিন, আনোয়ার চৌধুরী, সিরাজুল ইসলাম, রজনী চারজন বসে আছে। ঝুনি খালা চায়ের কাপ নিয়ে আসলো। সবার কঠোর মুখের দিকে তাকিয়ে ঝুনি দ্রুত বের হয়ে গেল। বাড়ির অবস্থা সুবিধার না। ঝুনির ভয় লাগে। একটা নাগিন তো নিজের জায়গা শক্ত করে ফেলেছেই, এখন নাকি মেজ নাগিনও আসবে এই বাড়ির বউ হয়ে। এই মা মেয়েদের যেই বিষ, ছোবল দেওয়া লাগে না। এরা যেদিকে তাকাবে সেদিকেই জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। রজনী উঠে এসে শারমিনের হাত ধরল। শারমিনের মনে হচ্ছে এরকম বিব্রতকর পরিস্থিতি তার জন্য আগে আসেনি। একটু আগে রজনী তাকে বলেছে সে আষাঢ়ের জন্য পিয়াসাকে চায়। এই বাড়ির অভ্যন্তরীণ যেই অবস্থা, আষাঢ় যতই ভালো ছেলে হোক, শারমিন জেনে শুনে কিছুতেই মেয়েকে এ আগুনে পুড়তে দিতে পারে না। তার উপর শিরিন আছে, যে তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য এক পায়ে খাড়া। কিন্তু আবার রজনীর জন্যও শারমিনের কষ্ট লাগে। মহুয়া বেগম বলেছেন রজনী যদি 2 দিনের মধ্যে মেয়ে খুঁজে নেয়, তাদের স্ট্যান্ডার্ড মেনটেন করে,
তাহলে রজনীর পছন্দ করা মেয়ের সাথেই আষাঢ়ের বিয়ে হবে, আর নয়তো মীরার সাথে বিয়ে দেবেন মহুয়া বেগম। পিয়াসাকে আমরা সেই ছোটবেলা থেকে পছন্দ করি শারমিন। মনে মনে সবসময় একটা সুপ্ত ইচ্ছে ছিল তোর মেয়েকে নিজের মেয়ে করে রাখার। কথাটা তোকে এত শীঘ্রই জানাতে হবে এটা ভাবনাতেও ছিল না। ভেবেছিলাম পিয়াসা অনার্স শেষ করলে তারপর বলবো, কিন্তু এখন যেহেতু কথা বলতেই হচ্ছে তখন আর অপেক্ষা করতে পারলাম না। আমি তোর কাছে ভিক্ষা চাইছি তোর মেয়েটাকে। আমার আষাঢ়ের জীবন তছনছ হয়ে যাবে নয়তো। রজনীর কথা শুনে শারমিন বিস্মিত হয়ে বলল, তাই বলে তুই বলছিস আমার মেয়েটাকে আমি বলির পাঠা বানাবো? তোদের পারিবারিক কোন্দলের জন্য আমার মেয়েটাকে কেন ভুক্তভোগী হতে হবে? কিছু মনে করিস না, তোরা হয়তো অনেক বড় লোক খানদানি বংশের, যে কোনো মেয়ের বাবা মার মতে সোনার হরিণ হতে পারিস, কিন্তু আমার কাছে তা মনে হয় না। তোদের ফ্যামিলিতে মহিলাদের একটা রোবট ছাড়া আর কিছুই ভাবা হয় না। যে আগুনে তুই পুড়ে ছাই হচ্ছিস, তুই চাচ্ছিস আমি নিজ হাতে আমার কলিজার টুকরোকে সেইখানে নিক্ষেপ করি? এর আগে আমার মরণ হওয়াও ভালো রজনী। শারমিনের দুই চোখ ভিজে ওঠে। তার ছোট মেয়ে এই পরিবারের সাথে কখনোই তাল মেলাতে পারবে না। সংসার নামক রণক্ষেত্রের কৌশল তার ছোট পিয়াসা জানে না। রজনীর কলিজা ছেঁড়া যন্ত্রণা হতে লাগলো। শারমিন ভুল বলেনি। সিরাজুল ইসলাম শুকনো মুখে বসে নখ করতে থাকেন। তার কিছুই করার নেই। আনোয়ার চৌধুরী স্ত্রীর দিকে তাকান। এখানে স্ত্রীর সাথে তার মতামত ভিন্ন। আশারকে তার কখনোই এমন সংকীর্ণ মন মানসিকতার মানুষ বলে মনে হয়নি, আর না তো আশার তার বাবা চাচার মতো মন মানসিকতার মানুষ। অনেক বছর আগে প্রথম যেদিন এই বাড়িতে এসেছিলেন তিনি ছাদে সিরাজুল ইসলামের কাছে পিয়াসার ব্যাপারে বলেছিলেন। দুই বন্ধুর কেউ খেয়াল করেনি আশার পেছনে দাঁড়িয়ে আছে। যখন খেয়াল হলো তখন পেছনে তাকিয়ে দেখে আশারের চোখ দুটো ছলছল করছে। আশার সম্ভবত ইন্টারমিডিয়েট দিবে তখন। এই বয়সী একটা ছেলে নিজের বাবার সামনে কখনোই কাঁদে না, খুব বেশি কষ্ট না পেলে। আশার তো ছিল ভীষণ ম্যাচিওর, তবুও সে কেঁদেছিল। আনোয়ার চৌধুরীর সেই দিনের কথা মনে হয়েছিল। তারপরে তার মেয়ের কষ্টে কাঁদার জন্য আরেকটা মানুষ তিনি পেয়েছেন। আনোয়ার চৌধুরী খেয়াল করলেন রজনীর দুই চোখে অসম্ভব যন্ত্রণা আর হতাশা ফুটেছে। একটা মানুষ সংসার জীবনে এসে কোনো কিছুই পেল না। তার শেষ ভরসা ছেলের বিয়েও তার ইচ্ছার বাইরে যদি হয়, তাহলে তার জীবনে সুখ কোথায়? সিরাজুল ইসলাম চুপ করে আছেন আগের মতোই। এই মুহূর্তে তার ইচ্ছে করছে সবকিছু ছেড়ে সন্ন্যাসী হয়ে যেতে। যার নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই, ন্যায় অন্যায় জেনেও অগ্রাহ্য করার সাহস নেই, সে আসলেই সংসার ধর্ম পালন করার মতো যোগ্য না। কিন্তু মানুষ চাইলেই সবকিছু করতে পারে না। রজনী দীর্ঘ সময় চুপ করে থেকে বলল, তোর কথা সম্পূর্ণ ভুল না, কিন্তু এখানে আমার আর পিয়াসার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে শারমিন। আশার ওর বাবার মতো মেরুদণ্ডহীন ছেলে নয়, আর না আমি মহুয়া বেগমের মতো শাশুড়ি। সিরাজুল ইসলামের চোয়াল ঝুলে গেল স্ত্রীর কথা শুনে। একজন স্বামীর জন্য এই কথাটা কতটা ব্যর্থতার তা তিনি ভীষণ বাজেভাবে অনুভব করতে পারছেন। কিন্তু এখানে মৌনতা বজায় রাখা ছাড়া কিছুই করার নেই। শারমিন মুচকি হেসে বলল, আমার মেয়েকে নিয়ে আমি এরকম বাজি ধরতে চাই না রজনী। আনোয়ার চৌধুরী কোমল গলায় বলল, আমি যদি বলি আমি চাই শারমিন? শারমিন ভীষণ বাজেভাবে চমকায়। নিজের স্বামীর থেকে এমন কথা শারমিন প্রত্যাশা করেনি। আনোয়ার চৌধুরী সিরাজুল ইসলামের দিকে তাকায়। সেবার প্রথম যখন দুই বন্ধুর আবারও একে অন্যের সাথে দেখা হয়, সেই দিন তো দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছিল দুজনের বন্ধুত্বকে তারা আত্মীয়তায় রূপ দেবেন, যাতে পিয়াসার ভবিষ্যৎ জীবনে আবার নতুন করে কোনো কষ্ট না আসে। সিরাজুল ইসলাম আজকে ভীষণ অসহায়। শারমিনের চোখ ধীরে ধীরে কঠোর হয়ে আসে। দৃঢ় স্বরে বলল, আমার মেয়ের জীবন নিয়ে আমি কাউকে দ্বিতীয়বারের মতো ছেলেখেলা করতে দেব না, সে যদি তুমি হও তাও না। আনোয়ার চৌধুরী হেসে বলল, দেখো শারমিন, তুমি যেমন ওর মা তেমনি আমিও ওর বাবা, আর মেয়ের ওপর তোমার যতটা অধিকার আছে আমারও ততটাই। পিয়াসা ছোট না, ও নিজের সিদ্ধান্ত নিজে নিতে জানে। আমরা না হয় ওর ওপর ছেড়ে দিই ওর সিদ্ধান্ত কি হবে। তবে আমি এইটুকু বলতে পারি, আশার যথেষ্ট পরিমাণ ম্যাচিওর এবং উন্নত মানসিকতার মানুষ। ওর মতো সাহসী ছেলে এই সময় এসে পাওয়া খুবই দুরূহ। শারমিন অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে। আনোয়ার চৌধুরী আর বেশি কিছু বললেন না, কেননা রাশেদের ব্যাপারটা তিনি এক ডাক্তার বন্ধুর মাধ্যমে ঘটনাচক্রে জানতে পেরেছেন। রাশেদের পরিবারের সম্পূর্ণ দায়ভার আশার নিজে নিয়েছে। তখন থেকেই আশার তার কাছে অনেকটা হিরো হয়ে গেছে। পিয়াসা যখন নিজের মধ্যকার কমপ্লিকেশন নিয়ে ভাবছে, বাবা মা দুজন তখন তার কাছে আসে। মুহূর্তেই পিয়াসা নিজের মধ্যকার দ্বিধাকে সরিয়ে মুখে হাসি ফুটিয়ে তোলে। এই দুজন মানুষকে সে কখনোই নিজের ভেতরের অনুভূতি জানাতে চায় না, তা না হলে তাদের মনে হতে পারে পিয়াসা এখনও তাদের আপন ভাবতে পারেনি। হাসি মুখে পিয়াসা বাবার গলা জড়িয়ে ধরে বলল, দুই বন্ধু আর বান্ধবী মিলে খুব আড্ডা দিয়েছ মনে হচ্ছে। আনোয়ার চৌধুরী মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বাবা, তোর বাবা যদি তোর কাছে কিছু চায় তুই কি তাতে অমত করবি? শারমিন কঠোর গলায় বলল, তুমি এভাবে ওকে ইনফ্লুয়েন্স করতে পারো না। আনোয়ার চৌধুরী হাসেন। এই নারী জাতি এমন কেন তিনি জানেন না। আশারের দাদিকে নিয়ে শারমিনের মনে ক্ষোভ আছে, তাই বলে আশারকে কেন সে ভুল ভাবছে? শারমিন কেন এটা ভাবছে না অন্য কোথাও মেয়ে বিয়ে দিলে
কোনো না কোনো দিন সবাই জানবে পিয়াসার অতীত সম্পর্কে। আর তারা যদি ব্যাপারটা ভালোভাবে না নেয়, মেয়েকে যদি কথার আঘাতে ক্ষতবিক্ষত করে তোলে, এর চেয়ে কি ভালো নয় যারা জেনে শুনে সবটা মেনে নেবে? শারমিন থমথমে সুরে বলল, তোর রজনী আন্টি আশার আর তোর বিয়ের প্রস্তাব দিয়েছে। এই বিয়েতে আমার মোটেও মতামত নেই, কিন্তু তোর বাবা চায় এখানেই তোর বিয়ে হোক। তোর বাবার কাছে মনে হচ্ছে আশার ভীষণ ভালো হবে তোর জন্য। পিয়াসা চমকায়, বাবা মা তার বিয়ে নিয়ে ভাবছে? আনোয়ার চৌধুরী কোমল গলায় বললেন, তুই যা বলবি তাই হবে। তবুও বাবা হিসেবে এইটুকু বলতে পারি, একজন বাবার কাছে তার মেয়ে রাজকন্যা হয়, আর সেই বাবা তার মেয়েকে তার হাতেই তুলে দিতে চাইবে, যে তার মেয়েকে ঠিক রানীর মতো করে রাখতে পারবে। পিয়াসা বাবার দিকে তাকায়। এই মানুষটা তাকে যেভাবে বাবার আদর দিয়েছে, কোনো জন্মদাতা বাবা তেমন আদর স্নেহ করে কিনা সন্দেহ আছে। লোকে বলে মেয়েরা সবসময় বাবার ন্যাওটা হয়। আজ পিয়াসার মনে হচ্ছে সে নিজেও বুঝি তাই। আজ সে যে সিদ্ধান্ত নেবে তাতে হয় বাবা জিতবে, না হয় মা জিতবে। কিন্তু পিয়াসার মন কেন চাইছে বাবা জিতুক? আশারকে সে অপছন্দ করে ঠিকই, কিন্তু তার চাইতে হাজার গুণ বেশি বাবাকে ভালোবাসে। যেখানে নিজের বাবা জন্মের পর তাকে দেখায়নি এক নজর, আর না কখনো কন্যা বলে স্বীকার করেছে, সেখানে এই মানুষটা তার জীবন আলোয় আলোয় ভরিয়ে তুলেছেন। পিয়াসা মায়ের দিকে তাকিয়ে বলল, তোমার আপত্তির আসল কারণ কি মা? শারমিন আহত স্বরে বলল, মুহা বেগম শিরিন কেমন তা তো তুই জানিসই। আশার যতই ভালো ছেলে হোক, বিয়ের পর ও যদি ওর বাবার মতো হয়ে যায়, আমি কেন তোকে এত বড় রিস্কে ফেলবো? পিয়াসা হাসে, হেসেই বলল, কিন্তু মা, বাবাকে যে আমি কষ্ট দিতে পারবো না। মাকে দিতে পারবি তাহলে? না মা, কিন্তু মা, এটা তুমিও জানো, বাবাও জানে, আমিও জানি, আশার ভাই ওনার ফ্যামিলির মানুষের মতো না। তোমার সংখ্যা অমূলক। আনোয়ার চৌধুরী মেয়ের কপালে চুমু খায়। শারমিন ঠিকই বুঝতে পারবে তিনি ভুল সিদ্ধান্ত নেননি মেয়ের ব্যাপারে। বিশাল নীল আকাশ জুড়ে একটা চিল উড়ে বেড়াচ্ছে। আকাশ মুগ্ধ হয়ে সেদিকে তাকায়, বিড়বিড় করে বলে, তোমার এক ফোঁটা ভালোবাসা পাওয়ার অপেক্ষায় থাকা মানুষটা যখন তোমার এক বুক ঘৃণা পেয়ে যায়, তখন তাকে আর রক্তমাংসের মানুষ বলা যায় না প্রিয়তমা। সে হয়ে যায় তখন পোড়া কয়লা, তোমার ঘৃণার আগুনে পুড়ে পুড়ে যার সারা অঙ্গ ঝলসে যায়। প্রিয়তমা, এক ফোঁটা সুখ খুঁজতে গিয়ে কবে যে দুঃখ আমার প্রিয়া হয়ে উঠল টেরই পেলাম না। ঝুনি এলো জমিয়ে রাখা চাপাতা আর ডিমের খোসা নিয়ে। আশারকে এমন উদাস হয়ে তাকিয়ে থাকতে দেখে বলল, মামা কি হয়েছে? কই খালা, কিছু হয়নি। আশার আকাশের দিকে তাকিয়ে জবাব দিল। ঝুনি খালা শাড়ির আঁচল কোমরে গুজে বলল, মুখটা এমন শুকনা লাগে কেন আপনার? পানি শূন্যতা? কিসের পানি শূন্যতা খালা? কে জানি মামা, আমি ভাবতেছি আপনার পেট খারাপ করছে মনে হয়। এমনিই যেই বিষ আপনার জীবনে আসতেছে, আপনি যে এখনো বেঁচে আছেন এইটাই তো অনেক। আষাঢ়ের মাথায় ধরল কথাটা। ঝুনি খালা কিসের ইঙ্গিত দিচ্ছে? রেলিংয়ে হেলান দিয়ে আষাঢ় ঝুনি খালার দিকে মুখ করে তাকালো। ঝুনি শুকনো ঢোক গিলে বলল, ভুলে বলে ফেলছি মামা, কঠিন নিষেধাজ্ঞা চলতেছে, যাতে আপনারা কিছু জানানো না হয়। কি হয়েছে? দাদি আপনার বিয়া ঠিক করছে, আপনার কালনাগিনী ফুপু শিরিনের মাইয়া মীরার সাথে। আষাঢ়ের জল শক্ত হয়ে উঠল মুহূর্তেই। তাকে না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নেওয়া হলো। এই মুহূর্তে আশারকে মাথা ঠান্ডা রাখতে হবে। ঝুনিখালা এক দৌড় দিয়ে নিচে নেমে গেল। আশার ছাদের ট্যাপ থেকে মাথায় পানি দিল। চোখ মুখ দিয়ে গরম ভাব বের হচ্ছে তার ক্রোধে। তার জীবনের এত বড় সিদ্ধান্ত নেওয়ার অধিকার সে দাদিকে দেয়নি। ধীর পায়ে আশার নিচে নেমে এলো। রজনী আশারকে দেখে উচ্ছ্বাসিত হয়ে বলল, কোথায় ছিলে এতক্ষণ তুই? তোকে তো খুঁজছি আমি। কি হয়েছে? তোর রুমে আয়, তারপর বলছি। রজনীর আজকে ভীষণ নার্ভাস লাগছে। আশার মাকে নিয়ে রুমে গেল। রজনী ভালো করে আষাঢ়ের রুমের চারদিকে নজর বোলায়। কেমন অগোছালো সবকিছু। তার রুমে কাউকে আশার ঢুকতে দেয় না, কোনো কিছুতে হাত দিতেও দেয় না কাউকে। এজন্যই বেশি এলোমেলো হয়ে থাকে সবকিছু। নিজের বোনদের পর্যন্ত কোনো কিছু গোছাতে দেয়নি আশার। রজনীর হাসি পায়। এবার বউ এলে বউকে কিভাবে নিষেধ করবে? রজনীর মুচকি হাসি দেখে আষাঢ়ের অশান্ত হৃদয় কেমন প্রশান্তি অনুভব করে। রজনী ছেলের হাত ধরে বলল, আমি তোর বিয়ে ঠিক করেছি। আষাঢ় হেসে ফেলে, পাত্রীকে জানিস? আশার আড়মোড়া ভেঙে পড়ল। আমার জানার প্রয়োজন মনে করলে আমাকে আগেই জানাতে মা, সব ঠিক করে এসে আমাকে বলতে হবে না। রজনীর মুখ কালো হয়ে গেল। ছেলে কি তার উপর রাগ করেছে, নাকি আশার পিয়াসাকে অপছন্দ করে? এমন তো কখনো তার মনে হয়নি, বরং সবসময় মনে হয়েছে আষাঢ়ের মনের কোনো এক জায়গায় পিয়াসা আছে। তিনি মা, সন্তানের মনের অনেক কিছুই অনুভব করতে পারেন তিনি। রাতে রজনী দরজা না খুলে অন্য কেউ খুললে আশার যেখানে বিরক্ত হতো, সেখানে সে নিজেই বলেছিল একদিন কষ্ট করে আর রাত জাগতে হবে না, পিয়াসা তো নিচেই আছে, ও পারবে দরজা খুলে দিতে। সেই দিনই রজনী ছেলের মনের হদিশ পেয়ে গেছেন। রজনী কোমল গলায় বলল, পিয়াসাকে তোর পছন্দ না? আমি তো কথাবার্তা সব ফাইনাল করে ফেলেছি বাবা। আষাঢ় এবার ভীষণভাবে চমকায়। পিয়াসা? পিয়াসার কথা মনে পড়তে আষাঢ়ের মনে পড়ে যায় কিছু সময় আগে বলা কথাগুলো। ক্যারেক্টারলেস। আষাঢ়ের বুকে কাঁপন ধরে।
হা হা করে হাসতে শুরু করে আশার। এইরকমও প্রহসন হয় নাকি? আশার কিছু বলার আগেই রজনী বলল, তোর দাদি মীরার সাথে তোর বিয়ে দিতে চায়। উনি চেয়েছিলেন 2 দিনের মধ্যে তোর বিয়ে দিতে। সেখানে আমি পিয়াসার বাবা মায়ের সাথে কথা বলে পিয়াসার সাথে বিয়ে ঠিক করলাম। আর তুই বলছিস তুই রাজি না? তাহলে কি মীরাকে বিয়ে করতে রাজি তুই? আশার হেসে ফেলে। মা এত বোকা কেন? মায়ের 2 হাত ধরে বলল, মা তুমি সবকিছু তোমার মতো করে বুঝে নিলে কেন? আমাকে কি একবার জিজ্ঞেস করা যেত না? দাদি আমার বিয়ে ঠিক করে ফেলবে, আর তুমি কি ভাবছ আমি নাচতে নাচতে বিয়ে করে নেব? এটা আমার জীবন মা, আমি ডিসাইড করব কাকে বিয়ে করব কাকে করব না, দ্বিতীয় কেউ না। রজনীর 2 চোখ টলমল করে উঠল। আশার কি পরোক্ষভাবে তার কথাই বুঝিয়েছে? কিন্তু বাবা মা হিসেবে সব বাবা মায়েরই তো স্বপ্ন থাকে নিজেরা দেখাশোনা করে একটা বউ আনবে ছেলের জন্য। টুপ করে 1 ফোঁটা জল আষাঢ়ের হাতের ওপর পড়ে। আশার হাতের দিকে তাকায়। মায়ের চোখের জল আষাঢ়ের কাছে মুক্তোর চেয়েও দামি। ভীষণ সন্তর্পণে নিজের বুকে মুছে নেয় হাত। মাকে সে কিভাবে বোঝাবে? সেই পাশানিকে আশার যতটা ভালোবাসে সে আশাকে ঠিক ততটাই ঘৃণা করে। বিয়ে তো সারা জীবনের বন্ধন। তোর অমত যেহেতু, আমি পিয়াসার বাবা মাকে গিয়ে বলবো তুই বিয়ে করতে চাস না? আমি গিয়ে ক্ষমা চেয়ে নেব। আশার মাকে জড়িয়ে ধরে। এক বুক দ্বিধা নিয়ে কি একটা নতুন জীবন শুরু করা যায়? চাইলেও আশার মাকে পিয়াসার ব্যাপারটা খুলে বলতে পারছে না। বড় হওয়াটা যেন একটা অভিশাপ। চাইলেই মনের সব কষ্ট মায়ের কাছে বলা যায় না। তবে মায়ের কাছে বলতে না পারলেও পিয়াসার সাথে আরেকবার কথা বলা দরকার। কিছুক্ষণ আগেই যে আশারকে তীব্রভাবে অপমান করে গেছে, সে নিশ্চয়ই হাসতে হাসতে বিয়েতে রাজি হয়ে যাবে না? তাকে জোর করেই তো বিয়েতে রাজি করানো হচ্ছে। ভালোবাসে বলে যে তাকে জোর করে নিজের করে নেবে সেই মানুষ আশার না। ভালোবাসা মানে আষাঢ়ের কাছে মনে হয় স্বাধীনতা। যে স্বাধীনতা পেলে একটা পাখি স্বেচ্ছায় ভালোবাসা নামক খাঁচায় বন্দী হয়ে থাকে। কিছুক্ষণ আগে পিয়াসা যা বলে গেছে, তারপর আর আষাঢ়ের ইচ্ছে করছে না ওই চোখে চোখ রাখতে। ওই 2 চোখে যে ঘৃণার আগুন, তা আষাঢ়কে পুড়িয়ে ছাই করে দেবে। আষাঢ় রজনীকে বলল, মা আমি আগে পিয়াসার সাথে কথা বলতে চাই একবার। ও রাজি কিনা নিজ কানে শুনতে চাই আমি। রজনী উঠে গেল। 5 মিনিটের মাথায় রজনী ফিরে এলো পিয়াসার হাত ধরে। পিয়াসা রজনীর সাথে হাসতে হাসতে আষাঢ়ের রুমে এলো। আমি বাইরে আছি, তুমি কথা বলে নাও আষাঢ়ের সাথে। রজনী পিয়াসাকে রেখে বাইরে গিয়ে দাঁড়ায়। মুহূর্তেই পিয়াসার মুখের হাসি মিলিয়ে কাঠিন্য ধরা দেয়। আষাঢ় ভেবে পায় না এই মেয়ের এক অঙ্গে কত রূপ। তুমি বিয়েতে কেন মত দিয়েছ? আষাঢ় সরাসরি প্রশ্ন করে। পিয়াসা জানতো এই ব্যাপারটাই ঘটবে। আষাঢ় যে তার সাথে এই ব্যাপারে কথা বলবে পিয়াসা জানে। হোমওয়ার্ক পিয়াসা আগেই করে ফেলেছে, তাই কিছুতেই আষাঢ়কে জানাবে না। সে বাবার কথার বাইরে যাবে না বলেই রাজি হয়েছে। এই লোকটা তাকে ভালোবাসলেও এই কথা জানলে কখনোই বিয়েতে রাজি হবে না। রাজি না হওয়ার কি আছে? একদিন না একদিন তো বিয়ে করতেই হবে। খামোখা দেরি করব কেন বলেন? আষাঢ় বিরক্ত হয় এমন হেয়ালি শুনে। পিয়াসা, বিয়ে আজীবনের জন্য। জীবনে বিয়ে একবারই আসে পিয়াসা। তা অবশ্যই নিজের মনের মানুষের সাথে হওয়া উচিত। যে আমাকে ঘৃণার দৃষ্টিতে দেখে সে আমাকে বিয়ে করতে কেন সম্মত হবে? ঘৃণা এবং ভালোবাসা দুটোই মন থেকে আসে। আপনি আমাকে ভালোবাসেন বলে যদি আমি আপনার মনের মানুষ হই, সেই হিসেবে আমি আপনাকে ঘৃণা করি বলে আপনিও তো আমার মনের মানুষ। তো মনের মানুষকে যখন বিয়ে করা উচিত বলে আপনি বলছেন, আমি তো এখন সেটাই করছি। আষাঢ়ের বুকের ভেতর কেমন হাহাকার করে। শেষে একটু আশা ছিল তার যে পিয়াসার মনের মধ্যে একটু হলেও হয়তো তার জন্য জায়গা আছে। কিন্তু প্রতিবার পিয়াসা তাকে বুঝিয়ে দেয় পিয়াসা তাকে ঘৃণা করে। রজনী বাইরে থেকে ডাক দিয়ে বলল, কথা শেষ হয়েছে তোদের? আশার জবাব দেওয়ার আগে পিয়াসা বলল, হ্যাঁ আন্টি আসছি। রজনী ভেতরে এসে আষাঢ়কে বলল, তুই এখন আর কোথাও বের হোস না, সন্ধ্যায় কাজই আসবে। পিয়াসার অ্যাডমিশন টেস্টের পর আমরা বড় করে আয়োজন করব। তোদের 2 ভাইয়ের বিয়ের প্রোগ্রাম একসাথে হবে। আষাঢ় চাইলে এই বিয়ে ভেঙে দিতে পারে, কিন্তু দিচ্ছে না। পিয়াসার বলা কথাটা ভাবছে আষাঢ়। কিছুক্ষণ পর মুচকি হেসে আষাঢ় বলল, আমার কৈতর, তুমি এটা জানো না যে ঘৃণা থেকেও ভালোবাসার সৃষ্টি হয়? কত ঘৃণা করবে তুমি আমাকে, আমিও দেখতে চাই তা। তোমার ঘৃণা শেষ পর্যন্ত ঘৃণার ফ্রমে থাকতে পারে কিনা তা আমিও দেখতে চাই। তুমি ভালোবাসার রূপ দেখেছ, বিরহের রূপ দেখনি। ওয়েলকাম আমার জীবনে। একদিন তুমিও কাঁদবে আমাকে ভালোবেসে। তোমার জীবনের প্রথম কান্না হবে সেটা। বিকেলে মহুয়া বেগম বাড়িতে ফিরলেন হাসপাতাল থেকে। মনে ভীষণ আনন্দ থাকলেও মুখখানা ভার করে রেখেছেন। মহুয়া বেগম ফিরতেই শিরিন এসে মাকে বলল, এসব কি হচ্ছে মা? মীরার সাথে আষাঢ়ের বিয়ে দেবে বলে এখন কেন পিয়াসার সাথে বিয়ে হচ্ছে? এই বাড়িতে এখন দেখছি তোমার কথার বাইরে গিয়ে কাজ হয়। মহুয়া বেগম গাম্ভীর্য বজায় রেখে বললেন, আমি এখন অচল শিখি, তাই কারো কাছে দাম নেই। নাতির বিয়ে দেখার খায়েশ ছিল, আমার পছন্দের বাইরে গিয়ে বিয়ে দিতেছে। শিরিনের এত রাগ হচ্ছে, কত খুশি হয়েছিল সে প্রথমে। সন্ধ্যাবেলায় কাজী এলো বাড়িতে। শারমিনের বুকের ভেতর মোচড় দিয়ে উঠেছে। নিজের জীবনের সবচেয়ে দামি জিনিসটা আজকে বুঝি অন্য কারো নামে রেজিস্ট্রি হয়ে যাবে।
সেই যেদিন মেয়েটা কোচিংয়ের জন্য বের হয়েছিল বাড়ি থেকে, সেদিন তার মনে হয়েছিল একবার ঘর ছাড়লে মেয়েরা আর ঘরে ফেরে না। আজ সেই আশঙ্কায় সত্যি হয়ে গেল, আর ফিরবে না তার মেয়ে হয়ে। এখন থেকে আষাঢ়ের বউ হয়ে ফিরবে তার মেয়ে। শারমিন মুখ ঢেকে কেঁদে ওঠে। বিয়েতে নগদ 10 লাখ টাকা কাবিন ধরা হলো। সেই মুহূর্তেই আশার সম্পূর্ণ টাকা আনোয়ার চৌধুরীর হাতে তুলে দিল। আনোয়ার চৌধুরী স্ত্রীর দিকে তাকায়। মুহুয়া বেগম নাখোশ হলেন। তার নাতির যে ভালো অর্থকড়ি আছে মুহুয়া বেগম আজকে বুঝতে পারলেন। আর বোঝা মাত্রই মুহুয়া বেগমের মনে হলো এই প্রথম তিনি একটা ভুল চাল চেলেছেন। মীরার সাথে বিয়েটা হলে ভালো হতো। সব অর্থ সম্পদ এখন থেকে এই মেয়ে খাবে। শিরিন এজন্যই আশারকে মেয়ে জামাই করতে চেয়েছিল। পিয়াসা শুকনো দৃষ্টিতে বাবা মায়ের দিকে তাকিয়ে আছে। মনকে সে বারবার বলছে আজকে যাতে অন্তত একটু 2 চোখে জল আসে। কিন্তু হৃদয়ে রক্তক্ষরণ হয়ে গেলেও 2 চোখে এক ফোঁটাও অশ্রু এলো না। সেদিকে তাকিয়ে শিরিন মীরাকে বলল, দেখলি, একটুও কাঁদল না এই ডাইনিটা। মীরা সবটাই দেখল। বিয়ে হওয়া মাত্রই মীরার মনে হলো সে হাঁপ ছেড়ে বাঁচল বোধহয়। মুহুয়া বেগম স্ত্রীর দৃষ্টিতে তাকিয়ে আছে নবদম্পতির দিকে। রজনী মিটিমিটি হাসছে। রজনীর হাসি মুহুয়া বেগমের বুকে আগুন ধরিয়ে দিচ্ছে ধীরে ধীরে। মন বারবার বলছে নিজের হাতেই তিনি নিজের সর্বনাশ ডেকে এনেছেন।